আমরা এখন অ্যালকোহলের প্রাথমিক কিছু যে ধারণা, সেই ধারণাটা নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা ধীরে ধীরে এর অনুধাবন রিলেটেড কিছু কোশ্চেন বা কিছু জটিল জটিল কিছু কোশ্চেন নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তো ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখতেই থাকো। শুরুতে আমরা এখানে হেডলাইন দিছি অ্যালকোহল। তো অ্যালকোহলের যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে কি দিতে পারি বলো তো? সম্পৃক্ত ও অসম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যেসব যৌগ উৎপন্ন হয় তাকে অ্যালকোহল বলে। তো এটা 9 পড়ছো, বিভিন্ন সময় পড়ে আসছো, আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো না। আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে এটার সাধারণ সংকেত। এটার সাধারণ সংকেত নিয়ে একটু কথাবার্তা বলি। সাধারণ সংকেত তুমি জানো, এটা সাধারণ সংকেত কি বলো তো? CN(H)+N+1, এটা একটা আর, আর এখানে থাকবে কি বলতো? তারপর এখানে থাকবে OH। তাহলে এই অংশটাকে মানুষ কি বলে তুমি নিশ্চয়ই জানো। এই অংশটাকে মানুষ বলে আর। আর মানে কি বলতো? আর হচ্ছে একটা অ্যালকাইল। অ্যালকাইল অ্যালকাইল আচ্ছা, ভালো কথা। তো আমরা তো ছোটখাটো বিষয় নিয়ে কথাবার্তা বলবো না, একটু অন্য কথাবার্তা বলি। আমরা একটা বন্ধন কোণ নিয়ে কথাবার্তা বলি। হ্যাঁ, বন্ধন কোণ নিয়ে কথাবার্তা বলি। অ্যালকোহলের বন্ধন কোণ কত জানো? আমি যদি একটু আমার মতো করে লিখি, যেমন COH, এই অ্যালকোহলের এখানে তো তোমার তো CH3 থাকবে, তাই না? তো এখানে আমি একটা ধরে নিলাম CH3 দিলাম, মানে মিথানল রাখলাম মনে করো। তো অ্যালকোহলের বন্ধন কোণ হচ্ছে 105 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 105 ডিগ্রি। অ্যালকোহলের বন্ধন কোণের মান 105 ডিগ্রি। ভালো কথা। এটা আমরা তো চতুষ্তলকীয় পড়ছিলাম না, মিথেন CH4 মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়ছিলাম সংকরণ টপিকে, সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। আমরা সেখানে চতুষ্তলকীয় পড়ছিলাম। চতুষ্তলকীয় গঠনের বন্ধন চতুষ্তলকীয় গঠনের বন্ধন কোণ 109.5 ডিগ্রি হতে কম। আমি আবারও বলতেছি, আমরা যখন sp3 আলোচনা করছিলাম মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়ে, সেখানে কিন্তু মিথেনে কত পাইছিলাম বলতো? 109.5 ডিগ্রি। আর মিথেন ছিল কেমন বলতো? মিথেন ছিল চতুষ্তলকীয় ছিল, আর বন্ধন কোণটা ছিল কত? কি? 109.5 ডিগ্রি। তাহলে মিথেনের চেয়ে এই তোমার এই 109.5 ডিগ্রির চেয়ে কমে যাচ্ছে। কথা কি বুঝতে পারছো? এখন লিখি এটা, যা এখানে কি লেখা উচিত? যা চতুষ্তলকীয় গঠনের বন্ধন কোণ 109.5 ডিগ্রি হতে কম। আচ্ছা, কম লিখছি, কিন্তু আমি মাথা রাখবা কি লিখছি? কম লিখছি। এখন কেন? কারণটা এখানে উল্লেখ করবো অবশ্যই। কারণ অ্যালকোহলের মধ্যে কিন্তু দুইটা মুক্ত জোড় থাকে, তুমি নিশ্চয়ই জানো। আমি একটু এখানে দেখাই তোমাকে। এই যে একটা মুক্ত জোড়, এই যে একটা মুক্ত জোড়। এই মুক্ত জোড়ে বিকর্ষণ ঘটে, মানে এলপি বিকর্ষণ ঘটে। মুক্ত জোড়গুলোকে মানে লন পেয়ার বলে বা এলপি বলে। তাই আমরা এই বিকর্ষণের ফলে এই কোণের মানটা কম পাই। তাহলে কেন? কারণ হিসেবে আমরা বাংলায় লিখে দিই একটু। কারণ ও এর বুঝে নিও, কিন্তু ও এর মধ্যে যে দুটি এলপি থাকে, তাদের মধ্যে বিকর্ষণ ঘটে, ফলে কোণের মান কমে যায়। তাহলে অ্যালকোহল কি? সাধারণ সংকেত জানো, এটা নিয়ে কথা বলবো না। বন্ধন কোণ 105 ডিগ্রি,
যা চতুস্তলিকীয় গঠনের বন্ধন কোণ 109.5 ডিগ্রি হতে কম, কিন্তু বেশ কিছু কম। তো কেন কম হচ্ছে, মেইন কথা হচ্ছে এই যে মুক্তজোড় দুইটা আছে অ্যালকোহলের অক্সিজেন পরমাণু দুইটা, অক্সিজেন পরমাণুর মধ্যে যে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, এদের মধ্যে মারামারি শুরু হয়, বিকর্ষণ শুরু হয়, যার কারণে কিন্তু কোণের মানটা, বন্ধন কোণের মানটা কি হয়, কমে যায়। সেটা কিন্তু এখানে আমরা শর্টকাটে লেখার চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তারপর আরেকটা তথ্য নিয়ে আমরা কাজ করবো এখন, এটা মাথায় রাখবো অবশ্যই এমসিকিউ এর জন্য। সেটা হচ্ছে অ্যালকোহলের যে অক্সিজেন পরমাণুটা আছে, আমি একটু এখানে লিখি, ROH, ROH এর ও পরমাণু, ROH এর ও পরমাণু নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। হ্যাঁ, নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। এটা আবার কেমন কথা? আচ্ছা, তাহলে বলে নেই নিউক্লিওফাইল সম্পর্কে যে আমি আলোচনা করছিলাম, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, সেটা নিয়ে তুমি সেই ভিডিওটা তোমাকে দেখতে হবে, নাহলে কিন্তু এটা বুঝতে পারবা না। হ্যাঁ, তো শর্টকাটে বলতেই পারি আমি, নিউক্লিওফাইল মানে যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে। এখন নিউক্লিয়াসকে যদি আকর্ষণ করে, তো তাকে কি হইতে হবে? তাকে নেগেটিভ হইতে হবে, কারণ তোমাকে তো বিপরীত ধর্মী হইতে হবে, তাই না? নিউক্লিওফাইল মানে যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে। নিউক্লিয়াসের ভিতরে কে থাকে? প্রোটন থাকে, পজিটিভ জিনিস থাকে। তো তোমাকে কি হইতে হবে? তুমি যদি নিউক্লিওফাইল হও, তাহলে তোমাকে কিন্তু নেগেটিভ হইতে হবে। তাহলে বোঝা গেল যারা নেগেটিভ টাইপের মানুষ তারা হচ্ছে নিউক্লিওফাইল। এছাড়াও না বুঝতে পারলে আমার ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইলের ক্লাসটা অবশ্যই দেখবা। যদি না বুঝতে পারো, আমাকে অবশ্যই কমেন্টে জানাবো বা বিভিন্ন মাধ্যমে জানাবা, ঠিক আছে? আচ্ছা, এখন কি হতে পারে, কি লিখছি এখানে? ROH মানে অ্যালকোহলের অক্সিজেন পরমাণু নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। কারণ কি? কারণটা এখানে লিখি একটু। কারণ ও পরমাণুতে দুটি এলপি মানে মুক্তজোড় থাকে, লন পেয়ার থাকে। কি থাকে? ইলেকট্রন থাকে, বুঝে নিও। লন পেয়ার ইলেকট্রন থাকে, বুঝে নিও। ফলে সহজে H প্লাস কে রিসিভ করতে পারে। H প্লাস কে রিসিভ, CEIV, H প্লাস কে রিসিভ করতে পারে। H প্লাস কে রিসিভ করতে পারে এবং প্রোটন যুক্ত অ্যালকোহলে রূপান্তরিত হতে পারে। প্রোটন যুক্ত অ্যালকোহলে রূপান্তরিত হতে পারে। আচ্ছা, আশা করি বুঝোনি, তাই না? এখন আমি ব্যাখ্যা দিচ্ছি তোমাকে। মনে করো তোমার এখানে লাল কালি দিয়ে দেখাই, এই যে আর, এই যে ও, আর এই যে হচ্ছে এইচ, এখানে মুক্তজোড় আছে না? বলো তো আমাকে, মুক্তজোড় আছে তো? এই মুক্তজোড় দিয়ে কিন্তু সহজেই সে একটা H প্লাস কে রিসিভ করতে পারে। ধরে নিলাম এখানে একটা H প্লাস বা প্রোটন আছে, এই H প্লাস কে সে সহজেই রিসিভ করতে পারে। H প্লাস কে রিসিভ করতে পারে। যদি রিসিভ করে তাহলে কি হবে বলো তো? আর ও এস, আর নতুন করে একটা এস ঢুকলো, যেহেতু এসটা আমি নিচে দেই, এস, আর এখানে একটা প্লাস চার্জ থাকবে। তাহলে বোঝা গেল কি? দেখো তো, কারণ ও পরমাণুতে দুটি লোন পেয়ার ইলেকট্রন থাকে। লোন পেয়ার কি থাকে? লোন পেয়ার ইলেকট্রন থাকে। ফলে সহজে H প্লাস কে রিসিভ করতে পারে এবং প্রোটন যুক্ত অ্যালকোহলে রূপান্তরিত হতে পারে। তাহলে তোমার নিউক্লিওফাইলের কাজ কি? নিউক্লিওফাইল তো নিজে নেগেটিভ হইতে হবে। নিউক্লিওফাইল চেনার উপায় কি? নেগেটিভ থাকতে পারে, মুক্ত জোড় ইলেকট্রন থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই নেগেটিভ বা মুক্ত জোড় দিয়ে সে H প্লাস কে গ্রহণ করতেছে।
গ্রহণ করলে সে তো প্লাস হবে, এটাই স্বাভাবিক। এবং এটা প্রোটন যুক্ত একটা অ্যালকোহল তৈরি হলো, দেখো তো লিখছি এখানে প্রোটন যুক্ত অ্যালকোহলে রূপান্তরিত হতে পারে। এটা একটু মাথা রাখতে হবে। যেহেতু সে H+ গ্রহণ করতেছে, যেহেতু সে এই যে অক্সিজেনটা H+ গ্রহণ করতে পারতেছে, তাহলে H+ গ্রহণ করলে কি হয়? ব্রোনস্টেড লাউরি অনুযায়ী H+ গ্রহণ করলে ক্ষার হয়। মনে আছে কি? তোমার পরিবেশ রসায়ন অ্যাসিড ক্ষার মতবাদ যে অধ্যায়টা আছে, টপিকটা আছে, সেখানে কিন্তু প্রোটনীয় মতবাদ বা ব্রোনস্টেড লাউরি পড়লেই তুমি আশা করা যায় বুঝতে পারবা। ঠিক আছে? যেহেতু সে H+ গ্রহণ করতেছে, তাই অ্যালকোহল তাই অ্যালকোহল অ্যালকোহল ক্ষারক। বুঝে নিও, আমি তো ব্যাখ্যা দিলাম এখানে কেন ক্ষারক, সে H+ গ্রহণ করতেছে, তাই অ্যালকোহল ক্ষারক। এবং কেমন ক্ষারক? ব্রোনস্টেড লাউরির মতে। ব্রোনস্টেড, আচ্ছা এটা কাটে দেই, ব্রোনস্টেড লাউরি, ব্রোনস্টেড লাউরির মতে সে ক্ষারক। কারণ কি? H+ গ্রহিত হচ্ছে ক্ষার। একটু লিখে দিই এখানে, H+ গ্রহিত হলে কি হয় বলতো? H+ গ্রহিত হলে ক্ষার হয়। এটা কে বলছে? ব্রোনস্টেড লাউরি, এই দুজন মানুষ বলছে। এটাকে প্রোটনীয় মতবাদে বলে কিন্তু মানুষ। হ্যাঁ, এই কারণে অ্যালকোহল একটা ক্ষারক হিসেবে আচরণ করে। অ্যালকোহল কি হিসেবে আচরণ করে? ক্ষারক হিসেবে আচরণ করে। তবে এখানে একটা কথা লেখা ভালো, মৃদু অ্যাসিডও হতে পারে। অ্যালকোহলগুলো মৃদু অ্যাসিডও। কথা লিখে দেবো, এখানে লিখে দেই, মৃদু মৃদু অ্যাসিডও হতে পারে, হতে পারে। আচ্ছা, মৃদু অ্যাসিড যে হতে পারে কিভাবে বুঝবো? এটা একটু পরে বুঝতে পারবো। ঠিক আছে? আপাতত তুমি মাথায় রাখো যে এরা মৃদু অ্যাসিডও হতে পারে। নরমালি এদেরকে আমরা ক্ষারক বলতে পারি। কেমন ক্ষারক? আরহেনিয়াস ক্ষারক না, এটাকে বলবো আমরা ব্রোনস্টেড লাউরির ক্ষারক। আরহেনিয়াস কি কন্ডিশন ছিল? কিন্তু জলীয় দ্রবণ হতে হবে। এখানে কোনো জলীয় দ্রবণ নাই কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু তোমার H+ গ্রহণ করতেছে, আর আরহেনিয়াসের মতবাদে OH- যারা দান করে তারা হচ্ছে ক্ষার, আর ব্রোনস্টেড লাউরির মতো যারা H+ গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। আশা করি তুমি বুঝতে পারছো। আমরা এর পরের পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, এর পরের পৃষ্ঠা চলে আসলাম। এখানে যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে সংকরণ। আমরা সংকরণ নিয়ে একটু কাজ করব। অ্যালকোহলের সংকরণ নিয়ে তো বিস্তারিত আলোচনা করছি মৌলের পর্যাবৃত্ততে। এখন আমি অ্যালকোহলের সংকরণ নিয়ে কাজ করব। তাহলে সংকরণ কার? আর ও এইচ। আমি আর ও এইচ এর জায়গায় একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন এখানে নিব CH3। হ্যাঁ, CH3 নেই, CH3 ও এবং এইচ, মিথানল যেটাকে বলে। একটা কথা মাথায় রাখবা, এখানে অ্যালকোহলের যে কার্বন থাকে, এই কার্বনের মধ্যে sp3 সংকরণ ঘটে, আর এই অক্সিজেনের মধ্যেও sp3 সংকরণ ঘটে। প্রশ্ন, কিভাবে ঘটে? আমরা যখন সংকরণ টপিক আলোচনা করছিলাম সেখানে আমরা বলছিলাম যে জৈব যৌগের ক্ষেত্রে আমাদের যে কার্বনগুলোতে একক বন্ড থাকে, যদি থাকে আর কি, তা একক বন্ড থাকলে sp3 হয়, তোমার ডাবল বন্ড থাকলে sp2 হয়, ট্রিপল বন্ড থাকলে sp হয়। যেহেতু কার্বনের আশেপাশে একক বন্ড আছে, তুমি তিনটা এইচ এখানে উপরে একটা দাও, এই পাশে একটা দাও, নিচে একটা দাও, দেখবা যে একক বন্ড পাচ্ছ। সুতরাং এখানে আমরা sp3 বলতেই পারি শর্টকাটে, পারি কিনা? পারি। তাহলে অক্সিজেন কি হইলো? অক্সিজেনের এখানে একটা হিসাব নিকাশ আছে অবশ্য, সেটা হচ্ছে অক্সিজেনের দুইটা মুক্তজ থাকে, তুমি জানো। এখানে একটা এলপি, এখানে একটা এলপি, দুইটা এলপি থাকে। পাশাপাশি এখানে দুইটা কিন্তু সিগমা বন্ড আছে। সিগমা বন্ড মানে কি জানো? একক বন্ড গুলো সিগমা বন্ড। আচ্ছা, যা হোক, তাহলে অক্সিজেনের যদি আমি সংকরণটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, মনে করো এই যে sp3 এটা কেমনে হইলো, এটার ব্যাখ্যাটা যদি আমি তোমাকে এইভাবে দেখাই, এখানে তোমার সিগমা বন্ড, BOND, সিগমা বন্ড প্লাস লন পেয়ার, বুঝে নিও একটু। সিগমা বন্ড কয়টা আছে এখানে? এই যে একটা এখানে দেখো, দেখতে পাচ্ছ বোধহয়, একটা আর একটা দুইটা। সিগমা বন্ড এখানে পাচ্ছি দুইটা, আর লন পেয়ার এক একে দুই, দুইটা পাচ্ছি, কত হচ্ছে? 4। তো আমরা যে একটা চার্ট পড়ছিলাম তোমার ইনঅর্গানিক মানে অজৈব যৌগের ক্ষেত্রে একটা চার্ট পড়ছিলাম, মনে আছে? দুই থাকলে কি হয়? আমি একটু তোমাকে জাস্ট মনে করে দিই হালকা করে। 2, 3, 4, 5, 6, 7, মনে আছে তো না?
2 থাকলে কি হইতো sp হইতো, 3 থাকলে কি হইতো sp2 হইতো, 4 থাকলে কি হইতো sp3 হইতো, 5 থাকলে কি হইতো sp3d, 6 থাকলে কি হইতো, এগুলো কিন্তু তুমি ক্লাস দেখবা আমার, হ্যাঁ ক্লাস দেখবা sp3d। আর 7 থাকলে কি হইতো 7 থাকলে হইতো, আচ্ছা এটা তো d2 হবে, এখানে sp3d3। আচ্ছা যারা এটা বুঝতেছো না কোনো অসুবিধা নেই, এটা যদি কেউ না বুঝে থাকো কোনো অসুবিধা নেই, হ্যাঁ এটা মৌলের পর্যায়বৃত্ততে সংকরণ যে ক্লাস নিয়েছিলাম আমি সেখানে দেখবা তুমি বিস্তারিত, সেখানে আমি বিস্তারিত শর্টকাট সব আলোচনা করছি। আপাতত জীবন বাঁচা ফরজ, হ্যাঁ তো এখানে যেহেতু 4 আসছে, তো 4 আসলে আমরা কি বলি বলো sp3 বলি, তাই এখানে এই অক্সিজেনের তোমার রেজাল্ট আসবে সংকরণ sp3। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি অ্যালকোহলের কার্বন এবং অক্সিজেনের যে সংকরণ সেম সংকরণ, তাহলে এখানে একটু লিখে দিই সেম সেম সংকরণ, হ্যাঁ কাজে লাগতে পারে ভবিষ্যতে, সেম সংকরণ মাথা রাখতে হবে। আচ্ছা এখানে একটা কথা বলা ভালো ভালো, আমাদের অ্যালকোহল গুলো প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, হ্যাঁ অ্যালকোহল গুলো লিখে দিই একটু, অ্যালকোহল গুলো প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, অ্যালকোহল গুলো প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এটা আবার কেমন কথা, কারণটা একটু উল্লেখ করলে ভালো হয় অবশ্য। কারণ কারণ হচ্ছে OH মূলকে কি থাকে বলতো একক বন্ড থাকে, একক বন্ড থাকে, বোঝা গেল একক বন্ড থাকলে কি হয়, এই যে একক বন্ড থাকলে কি হয় প্রতিস্থাপন বিক্রিয়া হয়। আবার বলতেছি একক বন্ড যদি থাকে, একক বন্ড যদি থাকে তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া হয়, মাথায় রাখবা একক বন্ড থাকলে কি হয় প্রতিস্থাপন বিক্রিয়া হয়। তাহলে তাহলে আমরা একটা কথা বলতে পারি, বন্ড ও বন্ড ইথার বলে এটাকে, বন্ড NH2 অ্যামিন বলে এটাকে, ও হ্যালো অ্যালকেনকেও হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালকেনকেও হ্যালো অ্যালকেনকেও কি বলে বলতো, মানে তারা কি করে হ্যালো অ্যালকেনকেও না, হ্যালো অ্যালকেনও প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। আচ্ছা কারণ কারণ তাদের মধ্যে একক বন্ড আছে, একক BOND একক বন্ড আছে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে কিন্তু দিবে না, হ্যাঁ তো একটা কথা বলি এখানেই বলি, এই যে তোমার এই যে কিটোন, এই যে তোমার অ্যালডিহাইড অ্যালডিহাইড ইটিসি, এই মূলকগুলোতে এই মূলকগুলোতে আরো থাকতে পারে কিন্তু, হ্যাঁ এতগুলো লিখলাম না আমি, ইত্যাদি এই মূলকগুলোতে একক, মানুষ বলবে একক বন্ড তো আছে, আরে একক বন্ড তো আছে ঠিক আছে, কিন্তু দ্বিবন্ধনও যে আছে এখন কি হবে, শুধু একক বন্ড থাকতে হবে, দ্বিবন্ধন থাকা যাবে না বা ত্রিবন্ধন থাকা যাবে না, ইত্যাদি এই মূলকগুলোতে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন আছে, তাই এরা প্রতিস্থাপন বিক্রিয়া দিবে না, প্রতিস্থাপন বিক্রিয়া দিবে না, ট্রিপল বন্ড থাকলেও দিত না, হ্যাঁ ট্রিপল বন্ড থাকলেও দিত না, ট্রিপল বন্ড থাকলেও দিত না, থাকলেও থাকলেও দিত না, অনলি একক বন্ড থাকতে হবে, লিখে দে একটু, অনলি একক বন্ড
থাকতে হবে। তাহলে অ্যালকোহলের মধ্যে এখানে দেখো, এই যে অ্যালকোহল, এই যে OH, এই যে কার্যকরী মূলক তো তোমার OH টা, তাই না? কার্যকরী মূলক কে? CH3 তো আর কার্যকরী মূলক না। OH যে কার্যকরী মূলক, এখানে কোনো দ্বিবন্ধন নাই, ত্রিবন্ধন নাই, একক বন্ড আছে। দেখো এই যে এই জিনিসটাতে একক বন্ড আছে, এখানে একক বন্ড আছে। সুতরাং এরা, এই অ্যালকোহল গুলো কি প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। আমরা এর পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমরা পরবর্তী অংশে চলে আসলাম এবং অন্য একটা জিনিস আলোচনা করবো এখন। সেটা হচ্ছে এরকম, দেখো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন একটা জিনিস আমরা শিখছিলাম। খালি তুমি স্বীকার করবা যে হ্যাঁ শিখছি, যদি ক্লাস করে থাকো আমার মৌলের পর্যাবৃত্ত, ঠিক আছে? সেটা হচ্ছে ডেল্টা ইএন, মানে কি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে আমাদের ওই যৌগটা পোলার ধর্মী, পোলার ওই যৌগটা তত বেশি হবে। এই কথা আমরা শিখছিলাম, বলতো শিখছিলাম কিনা বলতো? শিখছিলাম। মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন আমি সুন্দর করে আলোচনা করছি। এখনো আমার প্রয়োজন হচ্ছে একটু, তাই এটার হেল্প আমি নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল আমরা নেওয়ার চেষ্টা করি। তো প্রথমে কার নেব? অ্যালকোহলে নেই, যেহেতু অ্যালকোহল নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, এক্সাম্পল এক্সাম্পল অ্যালকোহলের নেই। মনে কর এক নম্বর উদাহরণ দিই। মনে করো COS, এখানে আমি এস গুলোকে এইভাবে দেখাচ্ছি, বুঝে নিও তুমি। আমরা যদি একটু গবেষণা করে দেখি তাহলে কার্বন কত? কার্বন 2.5, কার্বন 2.5, অক্সিজেন 3.5, হাইড্রোজেন 2.1। আমরা যদি কার্বন আর অক্সিজেন নিয়ে চিন্তা করি, দেখো তো, এই যে কার্বন আর এই যে অক্সিজেন, এটার যদি ডেল্টা ইএন বের করতে চাই, এটা ডেল্টা ইএন যদি বের করতে চাই, কত আসবে বলো? 3.5 মাইনাস 2.5, রেজাল্ট কিন্তু আসবে 1। ভালো কথা। এবার যদি আমি অক্সিজেন আর হাইড্রোজেন নিয়ে কাজ করতে চাই, অক্সিজেন আর হাইড্রোজেন নিয়ে যদি আমি তোমার ডেল্টা ইএন বের করতে চাই, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বের করতে চাই, তাহলে অক্সিজেন কত? 3.5 আর হাইড্রোজেন 2.1, তাহলে রেজাল্ট কত পাচ্ছি? 0 পয়েন্ট, এই তোমার 1 পয়েন্ট কত হচ্ছে? 4, 1.4, 1.4 পাচ্ছে, তাই না? 1.4 পাচ্ছে। আচ্ছা থাক, এটা থাক, একটু পরে কথা বলবো এটা নিয়ে আমি। এরপরে 2 নম্বরে চলে আসো। 2 নম্বরে আমি পানি নিয়ে কাজ করি একটু। পানি ও আর এস, পানি নিয়ে কাজ করি। এই পানিতে আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি চিন্তা করি, অক্সিজেন তো আমরা জানি, অক্সিজেন হচ্ছে 3.5, হাইড্রোজেন 2.1, তাই না? যে কোনো একদিক দিয়ে চিন্তা করলেই তো হয়। মনে করো আমি OH নিয়ে চিন্তা করতেছি, এটা নিয়ে চিন্তা করতেছি, তাহলে এখানে 3.5 মাইনাস 2.1, এখানেও কিন্তু আমি 1.4ই পাবো। কথা কি বুঝতে পারছো? আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমি আরেকটা উদাহরণ আচ্ছা, একটা প্রশ্ন করতে পারো, কেন আপনি এই উদাহরণগুলো দিচ্ছেন? একটু পরেই বুঝতে পারবে, একটু ধৈর্য ধরো। সবুরে কিন্তু মেওয়া ফলে, কথাই আছে। তাহলে আমি আরেকটা উদাহরণ নেই। মনে করো আমি ইথার একটা এক্সাম্পল নিচ্ছি আমি। হ্যাঁ, ইথারটা আমি মনে করো এইভাবে লিখতেছি, OCH3। এটা তো লেখা যাবে, তাই না? সেটা হচ্ছে আমি তোমার এদিক থেকে যাই আর এদিক থেকে যাই, জিনিস তো একটাই বের হবে, তাই না? কত পার্থক্য তো একটাই আসবে। তাহলে ডেল্টা ইএন যদি বের করতে চাই, কত আসবে? অক্সিজেন হচ্ছে 3.5 আর কার্বন হচ্ছে 2.5, কত আসে বলো? 1 আসে। এখানেও কিন্তু আমরা সেম রেজাল্টটাই পাবো। পাবো কিনা বলো তো? এখানেও 1ই পাবো কিন্তু। তাহলে এটা এখানে যে লিখে দিছিলাম আমি, কথা দেখো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে তত নাকি পোলার হবে। আমাদের এই 3জন মানুষের মধ্যে, এই 3টা যৌগের মধ্যে কে বেশি পোলার হবে বলো তো? একটু গবেষণা করে দেখো একটু, কে বেশি পোলার হবে। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তুমি অক্সিজেন এদিক দিয়ে আসো 1.4, এদিক দিয়েও আসো তুমি 1.4ই পাবা। কিন্তু অ্যালকোহলে আসো, OH নিয়ে চিন্তা করলে 1.4, আর CO, কার্বন মানে C আর O নিয়ে কাজ করলে রেজাল্ট পাচ্ছ তুমি 1। কথা কি বুঝতে পারছো? এখানে 1 পাচ্ছ আর এখানে 1.4 পাচ্ছ, আর পানিতে পাচ্ছ তুমি 1.4।
তাহলে মানুষ প্রশ্ন করবে দুইটাই তো 1.14 সমান, তাহলে তো দুইটারই পোলারিটি সমান, অ্যালকোহল বা মিথানল আর পানির মধ্যে। কিন্তু না, মিথানলের মধ্যে একটা ঘাপলা লেগে আছে যে 1 যেখানে হচ্ছে আবার কার্বন অক্সিজেনের মধ্যে। তাই আমরা এটাকে দ্বিতীয় লাইনে রাখবো, মানে দ্বিতীয় পিছনে রাখবো, একটু একটা লাইন পিছনে। তাহলে আগে কাকে রাখবো একটু লিখে দিই একটু ক্রমটা। তাহলে পোলারিটির ক্রম লিখে দিচ্ছি একটু, পোলারিটির পোলারিটির ক্রম, পোলারিটির ক্রম লিখে দিলাম, পোলারিটির ক্রম লিখে দিলাম। তাহলে কাকে রাখবো বলো, তুমি বলো, পানিকে রাখবো নাকি? এই যে পানিকে রাখছি, তারপরে কাকে রাখা উচিত? তারপরে কাকে রাখা উচিত? তারপরে এই মিথানলকে রাখা উচিত, CH3OH। তারপরে কাকে রাখা উচিত? ওই যে যেটা এখানে দেখতে পাচ্ছ তুমি, ইথার 1 যে আছে, ইথার। তাহলে এখানে লিখে দিচ্ছি আমি CH3OCH3। এটা কিন্তু তোমার এমসিকিউতে এই যে ক্রমটা কাজে লাগতে পারে, যে কোনটির পোলারিটির মান বেশি। ঠিক আছে, আমরা এই ডেল্টা ইএন দিয়ে অবশ্যই বের করার চেষ্টা করব। আশা করি তুমি আমার এই কথাগুলো বুঝতে পারছো। আমরা এখন, আচ্ছা, আমাদের কিন্তু আলোচনা করার বিষয়বস্তু এটাই ছিল যে কার পোলারিটি বেশি। এই কারণে আমি 3টা উদাহরণ নিয়ে কাজ করলাম এবং এই যে এটার হেল্প নিয়ে কাজ করলাম। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে তত বেশি আমাদের পোলার হবে। আমরা এখন পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমরা পরবর্তী অংশে চলে আসলাম। দেখো একটু, এখানে কিছু কাহিনী করব আমি, কাহিনীটা অবশ্যই কাজে লাগবে। কাহিনীটা যেরকম প্রশ্ন মনে করো, অ্যালকোহল ও এমিন, অ্যালকোহল অ্যালকোহল ও এমিন পানিতে পানিতে দ্রবণীয় দ্রবণীয় কিন্তু কিন্তু ইথার পানিতে অদ্রবণীয় অদ্রবণীয় কেন? একটা প্রশ্নই করে দিলাম আমি। তাহলে কি বললাম? অ্যালকোহল এবং এমিন পানিতে দ্রবণীয় কিন্তু ইথার পানিতে অদ্রবণীয়, একটা প্রশ্ন আমি যেই করলাম। এখন এটার ব্যাখ্যা কি হতে পারে? আমরা একটু ব্যাখ্যার দিকে যাচ্ছি। হ্যাঁ, ব্যাখ্যার দিকে যাচ্ছি। খুব মজার জিনিস, তুমি কিন্তু দেখো একটু, তোমার অনেক কাজে লাগবে। প্রথমে আমরা কাকে নিয়ে কাজ করবো বলো? মনে করো পানি নিয়ে কাজ করি, পানি আর অ্যালকোহল। মনে করো এখানে পানি আঁকতেছি, SO, তারপরে এখানে অ্যালকোহল আঁকতেছি আমি, SO। দেখো তো ROHটাকে এভাবে লেখা যায় কিনা? অবশ্যই যাবে, কিন্তু অস্বীকার করার কিছু নেই। তারপরে আমি আবারও পানি আঁকতেছি, তারপর এখানে আমি SO, আবারও অ্যালকোহল দিচ্ছি। তুমি 1000টা দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটা কথা বলে নেই, এই জিনিসটা বুঝতে গেলে তোমাকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, যে হাইড্রোজেন বন্ধন টপিকটা আছে, সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। যারা দেখো নাই তারা দেখবা, তারপরে এই জিনিসটা দেখবা, নাহলে কিন্তু তুমি বুঝতে পারবা না। আগাম জানাই দিলাম তোমাকে, ঠিক আছে? যা হোক, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে অ্যালকোহল। পানি অ্যালকোহল তুমি 100টা কোনো অসুবিধা নেই। বুঝতেই পারতেছো এখানে একটা কি ঘটনা ঘটবে। এখানে একটা হাইড্রোজেন বন্ধন ঘটবে, এই যে হাইড্রোজেন বন্ধন ঘটবে, এই যে হাইড্রোজেন বন্ধন ঘটবে। হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের ডট ডট যে বন্ধন, সেটাই হচ্ছে হাইড্রোজেন বন্ধন। যেহেতু আমরা একাধিক অণুর মধ্যে ঘটনা ঘটাচ্ছি, তাহলে এটাকে আমরা বলতে পারি কি বলতো? আন্তঃআণবিক আন্ত আণবিক এইচ বন্ধন বা এইচ বন্ড লিখলাম সংক্ষেপে, আন্তঃআণবিক এইচ বন্ড। তাহলে অ্যালকোহল গুলো পানির সাথে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনে যুক্ত থেকে, ঠিক আছে? আবারও বলতেছি, আমার হাইড্রোজেন বন্ধন ক্লাস অবশ্যই করবা, তারপরে এখানে আসবা, নাহলে কিন্তু তুমি বুঝতে পারবা না। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন নিয়ে অসংখ্য আলোচনা করছি, মানে বিস্তারিত আলোচনা করছি। তুমি দেখে আসবা, তাহলে বুঝবা। আচ্ছা, এরপর আমি আরেকটা উদাহরণ দেব, সেটা হচ্ছে দেখো, এখানে লিখি পানি SO, তারপরে আমি অ্যামোনিয়াটা একটু লেখার চেষ্টা করি। হ্যাঁ, অ্যামোনিয়া SN, দেখো তো NH3 এরকম কিনা, আমি কিন্তু আঁকছি।
আমার প্রয়োজন হচ্ছে, তাই এইরকম করে আঁকলাম আমি। হ্যাঁ, বুঝে নিও একটু। এস ও এস আঁকলাম। আবার আমি এমনই আঁকার চেষ্টা করব। এস এন, এই পাশে এস, এই পাশে এস। প্রশ্ন, 4টা করে আঁকতেছেন কেন? বেশি আঁকা যায় না? অবশ্যই যায়, তুমি 400টা আঁকো, কোনো অসুবিধা নেই। লুজশিট নিবা আর আঁকবা, লুজশিট নিবা আর আঁকবা, কোনো অসুবিধা নেই। তাহলে হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল মানে অক্সিজেন, এটার একটা শর্টকাট বলছিলাম আমি ক্লাসে, কিন্তু ফন, FON, ফন। হাইড্রোজেনের সাথে ফন, ফ্লোরিন হইতে পারে, অক্সিজেন হইতে পারে, নাইট্রোজেন হইতে পারে। এই কারণে বললাম তুমি হাইড্রোজেন বন্ধনের ক্লাসটা দেখবা, তাহলে বুঝতে পারবা। তাহলে এখানে ডট ডট হাইড্রোজেন বন্ধন দেখাইলাম, এখানেও আমি হাইড্রোজেন বন্ধন দেখাচ্ছি, এখানেও আমি হাইড্রোজেন বন্ধন দেখাচ্ছি। তাহলে এখানেও কিন্তু কি হচ্ছে বলতো, এখানেও কিন্তু আন্তঃআণবিক আণবিক এইচ বন্ড হচ্ছে। আচ্ছা, আমরা কার কার মধ্যে দেখলাম তাহলে? অ্যালকোহল আর পানি। আমরা এখানে একটু সংক্ষেপে লিখে দিই, পানি আর কার মধ্যে? অ্যালকোহলের মধ্যে কিন্তু আমরা আন্তঃআণবিক এইচ বন্ড দেখতে পাচ্ছি। আমি লিখে দিলাম সংক্ষেপে। হ্যাঁ, আর এখানে আমরা আন্তঃআণবিক এইচ বন্ড কোথায়, কার কার মধ্যে দেখতে পাচ্ছি? পানি এবং কার মধ্যে? অ্যামোনিয়ার মধ্যে। তাহলে বোঝা গেল, যেহেতু এরা পানিতে আন্তঃআণবিক এইচ বন্ড গঠন করতে পারে, তাই তারা, এখানে লিখে দিই, যেহেতু যেহেতু অ্যামিন মানে NH3, অ্যামিন ও অ্যালকোহল ROH পানির সাথে আন্তঃআণবিক এইচ বন্ড গঠন করতে পারে, তাই তারা পানিতে দ্রবণীয়। কিন্তু কোশ্চেন বলছে আবার, দেখো, কিন্তু ইথার পানিতে অদ্রবণীয়। তাহলে কি বোঝা গেল বলো তো? বোঝা গেল ইথারের মধ্যে তাহলে এই এইচ বন্ড ঘটবে না, হবে না, বোঝা গেল আর কি, তাই না? তো আমরা সেই জিনিসটা লেখার চেষ্টা করতেছি। এই পাশে লিখবো না ওই পাশে লিখি? ওই পাশে লিখি। এখানে যেটা লিখবো সেটা হচ্ছে ইথার লিখি। হ্যাঁ, ইথার CH3O, আমি একটু আমার মতো করে লিখি। এখানে মানে ও এর সাথে কিন্তু, হ্যাঁ বুঝে নিও, এখানে কোন এইচ পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ নাই, তাই ইথার পানিতে কি বলতো? অদ্রবণীয়। কথা কি বুঝতে পারছো? টপিকটা ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে কথাবার্তা বলবো, তুমি একটু দেখো খালি। হ্যাঁ, তুমি একটু দেখো, তোমার অনেক কাজে লাগবে। সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় কক্ষ তাপমাত্রায় C2H6 গ্যাস, কক্ষ তাপমাত্রায় একটা গ্যাস, কিন্তু ইথানল C2H5OH ইথানল তরল কেন? এটা একটা প্রশ্ন। দেখো, কক্ষ তাপমাত্রা মানে কি জানো? কক্ষ তাপমাত্রা মানে হচ্ছে, আমি একটু দেখাচ্ছি তোমাকে, কক্ষ তাপমাত্রা মানে হচ্ছে 25°C তাপমাত্রা, রুম টেম্পারেচার যেটাকে বলে। কক্ষ তাপমাত্রায় এই যে ইথাইন হচ্ছে, তোমার ইথেন হচ্ছে গ্যাস, 2 কার্বনের অ্যালকেন, ইথেন হচ্ছে গ্যাসীয়, কিন্তু ইথানল যেটা 2 কার্বনের অ্যালকোহল, সেটা তরল হচ্ছে কেন? তাহলে আমাদের এক সেন্টেন্সে উত্তর। এখানে আমাদের কি হবে বলতো? এখানে এইচ বন্ড SB, বুঝে নিও একটা। হ্যাঁ, SB মানে হিমোগ্লোবিন না। আচ্ছা, আমি পুরোটাই লিখি, এইচ বন্ড BOND, ভালো করে হিমোগ্লোবিন মনে করবা। এইচ বন্ড 9, আর এখানে এইচ বন্ড আছে,
আচ্ছা, আমি সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, এইচ বন্ড আছে, মানে ব্যাখ্যামূলক কিছু কাজ করবো। হ্যাঁ, ব্যাখ্যামূলক কাজ করে একটু। যেমন ইথানলটা আমি একটু আঁকার চেষ্টা করি। HO C2H5 ইথানল। আরো একটা আমি ইথানল আঁকবো, HOC2H5। আরেকটা আঁকি, অনেকগুলো আঁকা যায়, কিন্তু অনেকগুলো আঁকা যায় যদি ইচ্ছা করো তুমি, কিন্তু অনেকগুলো আঁকাতে লাভ নেই। 2 এর অধিক আঁকলেই হয়। কি বললাম? 2 এর অধিক আঁকলেই কিন্তু হয়। 2 এর অধিক আঁকলেই হয়। আমি বোধহয় অনেকগুলো আঁকলাম, 1 2 3 4 5টা আঁকছি। যাই হোক, হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে ডট ডট বন্ধন, এখানেও ডট ডট বন্ধন, এখানেও ডট ডট বন্ধন, এখানেও ডট ডট বন্ধন। অর্থাৎ ইথানল গুলো পরস্পরের সাথে কি করতে পারে? আন্তঃআণবিক এইচ বন্ড গঠন করতে পারে। আবারও বলতেছি, ইথানল গুলো তোমার কি পরস্পরের সাথে আন্তঃআণবিক এইচ বন্ড এর মাধ্যমে যুক্ত হতে পারে এবং একটা গুচ্ছ সৃষ্টি করতে পারে। তো সেটা একটু আমি লিখে দিচ্ছি এখানে। আন্তঃআণবিক আন্তঃআণবিক এইচ বন্ড এর মাধ্যমে গুচ্ছ অণু সৃষ্টি করে বা সৃষ্টি করতে পারে। অণু সৃষ্টি করতে পারে, তাই ইথানল তরল, C2H5OH তরল। তাহলে এই ইথানলের মধ্যে এইচ বন্ড আছে যেখানে লিখছিলাম আমি, এর মানে কি বোঝাচ্ছিলাম বলতো? ইথানল গুলো পরস্পরের সাথে এইচ বন্ডের মাধ্যমে যুক্ত হতে পারে, একটা গুচ্ছ সৃষ্টি করতে পারে, অর্থাৎ লিকুইড হতে পারে, তরল হতে পারে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাছাড়া তুমি এটাও কিন্তু জানো, সেটা হচ্ছে এই ইথানল কিন্তু একটা পোলার জিনিস। আমি একটু লিখে দিই, এটা কিন্তু একটা পোলার। হ্যাঁ, এই যে এই ইথানলটা পোলার, আর এই যে এই জিনিসটা ইথেন, এটা হচ্ছে নন পোলার, মানে অপোলার। তাহলে যেটা দেখলাম সেটা হচ্ছে ইথেন হচ্ছে অপোলার আর ইথানল হচ্ছে পোলার, যেটা আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনে বিস্তারিত আলোচনা করছি যে কেন। ঠিক আছে, এখানে আমি কথা বলবো না। আচ্ছা, তাহলে এটা তরল হইলো, এটা তোমার তরল হইলো। আচ্ছা, তাহলে এখানে আরেকটা কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে C2H6 সম্পৃক্ত অ্যালকেন, যেটাকে আমরা অপোলার বলেই আসলাম, তাহলে যেহেতু অপোলার, তাহলে এখানে কি বলতে পারি বলতো? লিখে তো দিলাম এখানে, এইচ বন্ড কি না, সম্ভব না, পসিবল না। এইচ বন্ড সম্ভব না। তাই C2H6 একক অণু হিসেবে, একক অণু থাকলে এই যে গ্যাসীয় হিসেবে আর কি, একক অণু হিসেবে ইথেন অণুসমূহ ইথেন অণুসমূহে একটা বল থাকে, দুর্বল ভ্যান্ডারওয়ালস বল। তাই ইথেন একক অণু হিসেবে ইথেন অণুসমূহে দুর্বল ভ্যান্ডারওয়ালস বল থাকে বা বিদ্যমান। এই ভ্যান্ডারওয়ালস বল নিয়েও আমি আলোচনা করছি মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনে, সেখানে একটু দেখবা টুকটাক। ঠিক আছে, তাহলে মোটামুটি বুঝতে পারবা। তাহলে এক সেন্টেন্সে যেটা উত্তর হতে পারে, সেটা হচ্ছে ইথেন একটা অপোলার অণু, যৌগ বা অণু যাই বলো না কেন, অপোলার অণু।
এখানে এইচ বন্ড ঘটে না বা থাকে পাওয়া যায় না, তাই এটা গ্যাসীয়। তবে এই ইথেন অণুগুলো পাশাপাশি দুর্বল ভ্যান ডার ওয়ালস বল দ্বারা যুক্ত থাকতে পারে। আর ইথানল একটা পোলার অণু এবং এখানে এইচ বন্ড পাওয়া যায়, তাই এটা একটা কি লিকুইড বা তরল। এভাবে মোটামুটি পড়লেই হবে। আমরা এখন পরবর্তী অংশে চলে যাচ্ছি। নিম্নতর অ্যালকোহল। দেখো, নিম্নতর অ্যালকোহল, নিম্নতর অ্যালকোহল যেমন এখানে লিখি, যেমন এক্সাম্পল মিথানল ধরো CH3OH, মিথানল ধরো, ইথানল ধরো CH3, CH2OH, ইথানল ধরো, প্রোপানল ধরো CH3, CH2OH। নিম্নতর অ্যালকোহল মানে 1, 2, 3 এরকম কার্বনের যে অ্যালকোহল গুলো সেগুলোকে বোঝাচ্ছে। এরা পানিতে যে কোনো অনুপাতে দ্রবণীয়, যে কোনো অনুপাতে বলতে কি বোঝাচ্ছে? অল্প পানি হলেও অ্যালকোহল গুলো দ্রবীভূত হবে, বেশি পানি হলেও মোটামুটি হবে দ্রবীভূত হবে, আবার ইকুয়াল হলেও মনে করো পানিও যতটুকু অ্যালকোহলও ততটুকু, তবুও তোমার মোটামুটি এই পানিতে দ্রবীভূত হবে। কারা? এই যে নিম্নতর অ্যালকোহল যেগুলো এক্সাম্পল লিখলাম আমি, মোটামুটি এরা। ঠিক আছে, তবে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এম যত বৃদ্ধি পাবে আমাদের দ্রবীভূত হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু কমে যাবে, সলিউবিলিটি, দ্রাব্যতা। হ্যাঁ, আণবিক ভর যত বেশি হবে তত আমাদের সলিউবিলিটি মানে দ্রাব্যতা মানে দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা কমে যাবে। এটা একটু মাথায় রাখতে হবে। এম যত বেশি হবে, আণবিক ভর যত বেশি হবে, এস দ্রাব্যতা তত কমে যাবে, মানে দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা কমে যাবে। তাহলে এই জিনিসটা দেখে যতটুকু বোঝা গেল সেটা আমি লিখতেছি। উচ্চতর অ্যালকোহল সমূহ, উচ্চতর অ্যালকোহল সমূহ পানিতে কি অদ্রবণীয়, উচ্চতর অ্যালকোহল গুলো পানিতে অদ্রবণীয়। কারণ উচ্চতর অ্যালকোহলে কি হয় বলতো? আণবিক ভর বেশি হয়, আর আণবিক ভর বেশি হলে আমরা জানি পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা কমে যায়, মানে কম দ্রবণীয় হয়ে যাবে তখন, বা দ্রবীভূত হবে না বা অদ্রবণীয় হতে পারে। কথা কি বুঝতে পারছো? তো সেটা আমরা একটা এক্সাম্পল দিই, কি হয় দেখো। এক্সাম্পল 1 নাম্বার ধরো যে কোলেস্টেরল। হ্যাঁ, কোলেস্টেরল এটা একটা সলিড জিনিস, কিন্তু মাথায় রাখবা। এবং এটা কিন্তু এই জিনিসটা কি অল্প দ্রবণীয়, অল্প দ্রবণীয়। এই কোলেস্টেরলটা অল্প দ্রবণীয়। তবে এখানে একটা এমসিকিউ তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে কোলেস্টেরলের সংকেত। হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউতে পেতে পারো, খুবই ইম্পর্টেন্ট। যেমন C27, S46, তারপরে O। প্রশ্ন হচ্ছে কেন এটা শিখতে হবে, জানতে হবে। দেখো, পরিমাণগত রসায়নে এরকম এমসিকিউ পাইছো কিনা দেখো তো, যে 10% সোডিয়াম কার্বনেট কে মোলারিটিতে প্রকাশ করো, তারপরে 40% সোডিয়াম হাইড্রোক্সাইড কে মোলারিটিতে প্রকাশ করো, এরকম ছিল কিনা? তখন তুমি কি করছিলা, যে S = 10 × P/m। 10 মানে সূত্রের 10, P মানে পার্সেন্টেজ, M মানে আণবিক ভর। যদি কোলেস্টেরলের 10% মোলারিটিতে বের করতে বলে কোলেস্টেরলের, তখন কি হবে? কথার কথা এক্সাম্পল দিচ্ছি আমি, যদি বলে তখন কি হবে? কারণ তখন তো তোমার কোলেস্টেরলের ভর লাগবে, আর ভর পাবা কিভাবে? তোমার তো সংকেতই জানা থাকবে না, কারণ এই সংকেত তো মনে রাখা একটু কঠিন, ঠিক কিনা বলো? একটু মনে রাখা একটু কঠিন, কারণ এটা তো সচরাচর আমরা দেখি না। তাই এটা একটু তোমার মানে বারবার লিখে মনে রাখার চেষ্টা করবা। তোমার যেখানে যে রুমে থাকো সেখানে দেয়ালে টেয়ালে লিখে রাখার চেষ্টা করবা, ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। 2 নাম্বারে চলে আসি আমরা।
আমাদের ডেকাইল অ্যালকোহল নামে একটা অ্যালকোহল আছে। ডেকাইল মানে কি জানা বলো তো? ডেকাইল অ্যালকোহল মানে 10 কার্বনের অ্যালকোহল। ডেকাইল অ্যালকোহল, ডেকাইল অ্যালকোহল, ডেকাইল অ্যালকোহল। তারপর 3 নম্বর, আচ্ছা ডেকাইল অ্যালকোহলটা কি জানো? ডেকাইল অ্যালকোহল হচ্ছে তোমার 10 কার্বনের অ্যালকোহল। লিখে দিই আমি, CH3 CH2, এটাকে আমি একটু এভাবে লিখি, এত বড় না লিখে, CH28 CH2OH, 8 কার্বন 9 আর কি 10 কার্বনের অ্যালকোহল, ডেকাইল অ্যালকোহল। 3 নাম্বার দেখো, ডো ডেকাইল অ্যালকোহল, মানে 12 কার্বনের অ্যালকোহল আর কি। হ্যাঁ, ডো ডেকাইল, ডেকাইল অ্যালকোহল, অ্যালকোহল, ডো ডেকাইল অ্যালকোহল। সেটা কি? তোমার 12 কার্বন অ্যালকোহল, যেমন CH3 CH2, এখানে 10 দিলাম, CH2 10 11 12, আর এখানে OH দিলাম। ছোট্ট করে নিলাম জিনিসটাকে। এই জিনিসগুলো কিন্তু পানিতে অদ্রবণীয়। এই যে এই দুজন মানুষ, এরা হচ্ছে পানিতে অদ্রবণীয়, পানিতে পানিতে অদ্রবণীয়, অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। আর কোলেস্টেরলটা কিন্তু অল্প দ্রবণীয়। কোথায়? পানিতে। এখানে পানিতে লিখে নিয়ে অবশ্য বুঝে নিও, এই যে লিখে দিচ্ছি এখন, পানিতে অল্প দ্রবণীয়। তো যতটুকু বোঝা গেল আর কি, সাধারণত আণবিক ভর বৃদ্ধি পেলে আমাদের দ্রবতা কমে যায়, কখনো কখনো পানিতে দ্রবীভূত হয়ই না, কমে যায় বা কখনো দ্রবীভূতই হয় না। যেমন দেখো কোলেস্টেরল তোমার দ্রবীভূত হচ্ছে না, এই অল্প দ্রবীভূত হচ্ছে। আবার ডেকাইল যে অ্যালকোহলটা বা ডো ডেকাইল যে অ্যালকোহলটা, এরা আবার পানিতে দ্রবীভূতই হচ্ছে না। তবে যেগুলো ছোট ছোট অ্যালকোহল, নিম্নতর অ্যালকোহল, তারা কিন্তু পানিতে সুন্দর করে যে কোনো অনুপাতে দ্রবণীয় হচ্ছে বা দ্রবীভূত হতে পারতেছে। কথা বুঝতে পারতেছ? আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলবো এখন আমি। সেটা হচ্ছে কথা লিখবো, এখানে লিখি, অ্যালকাইল মূলক মানে কি? আর মূলক, সংক্ষেপে লিখি, বড় লেখা যাবে না। আর মূলক, আর মূলক ধনাত্মক, আর মূলক ধনাত্মক আবেশধর্মী হয়, ধনাত্মক আবেশধর্মী, ধনাত্মক আবেশধর্মী হয় ওএস মূলকের, বন্ড ওএস মূলকের, বন্ড ওএস মূলকের পোলার চরিত্র, পোলার চরিত্র কি করে বলতো? নষ্ট করে দেয়, হ্রাস করে, কমাই দেয়, হ্রাস করে। আশা করি কিচ্ছু বুঝো নেই। আর মূলক ধনাত্মক আবেশধর্মী হয়। আচ্ছা, একটা কথা বলি, আমাদের জৈব রসায়ন যে আছে, সেকেন্ড পেপার তোমার দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, যেটা বন্ধন বিভাজন টপিকের যে কার্বোক্যাটায়ন টপিকটা আছে, সেখানে আমি অ্যালকাইলমূলক যে ধনাত্মক আবেশধর্মী সেই জিনিসটা আলোচনা করছি। যদি না বুঝে থাকো ওখান থেকে দেখে নিবা। তারপর আমি সংক্ষেপে বলতেছি এক সেন্টেন্সে। অ্যালকাইলমূলক ধনাত্মক আবেশধর্মী মানে হচ্ছে অ্যালকাইলমূলক অন্যের দিকে ইলেকট্রন দেয়। ঠিক আছে? ধরে নিলাম আমি একটা অ্যালকাইল, তাহলে আমার স্বভাব কি হবে? আমি অন্যের দিকে ইলেকট্রন দিব। আবার বলতেছি, আমি যদি অ্যালকাইল হই তাহলে আমি অন্যকে ইলেকট্রন দিব। ধরে নাও তুমি একটা অ্যালকাইল, তুমি অন্যের দিকে তাহলে ইলেকট্রন দিবা, এটা তোমার বৈশিষ্ট্য। তবে অ্যালকাইল মূলকের সাইজ যত বড় হবে, ইলেকট্রন ঠেলে দেওয়ার প্রবণতাও তত বেশি হবে। তাহলে মিথাইল ইলেকট্রন ঠেলে দিবে পাশে, ইথাইলও দিবে, প্রোপাইলও দিবে, বিউটাইলও দিবে। তবে যত আণবিক ভর বা সাইজ বড় হবে তত ইলেকট্রন ঠেলে দেওয়ার প্রবণতাও বেশি হবে। তাহলে মিথাইলের চেয়ে ইথাইল বেশি ইলেকট্রন দিবে, ঠেলে দিবে। ইথাইলের চেয়ে প্রোপাইল দিবে, প্রোপাইলের চেয়ে বিউটাইল দিবে, এভাবে চলতেই থাকবে। এই জিনিসটা লিখতেছি আমি। দেখো, আর মূলক ধনাত্মক আবেশধর্মী হওয়ায় অ্যালকোহল মূলকের পোলার চরিত্র নষ্ট করে দেয় বা হ্রাস করে। ফলে ফলে H2O এর সাথে H2O
এর সাথে এইচ বন্ড গঠন করার প্রবণতা হ্রাস পায়, গঠন করার প্রবণতা কমে যায় বা হ্রাস পায়। তো কিছু উদাহরণ দিলে বিষয়টা আরো বুঝতে পারবা। এক্সাম্পল দিব, এক্সাম্পল দেখে নাও। মনে করো যে এখানে একটা আর, এখানে ও, এখানে হচ্ছে এস, এই যে এখানে মুক্তচর ইলেকট্রন আছে দুইটা, লোন পেয়ার দুইটা আছে। তো আমরা জানি যে অ্যালকাইল মূলক অন্যের দিকে ইলেকট্রন দেয়, এটা কিন্তু আমরা জানি। যদি দিয়ে দেয় তাহলে কিন্তু এই ওএইচ এর পোলার চরিত্র নষ্ট হয়। আমি একটু এইভাবে দেখাচ্ছি তোমাকে, বুঝে নিও একটু যে পোলার পোলার চরিত্র হ্রাস পায় বা পোলারিটি কমে যায় আর কি। কিভাবে কমে যায় আমরা একটু গবেষণা করি। যেহেতু হাইড্রোজেন 2.1 আর অক্সিজেন হচ্ছে 3.5, তাহলে ইলেকট্রনগুলো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে একটু এদিকে চলে আসবে। আমি ক্রস দ্বারা হাইড্রোজেন বোঝাচ্ছি আর ডট দ্বারা এটা বোঝাচ্ছি। তাহলে কিছুটা আংশিক ধনাত্মক হবে হাইড্রোজেন, কিছুটা আংশিক ঋণাত্মক হবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই যে পোল সৃষ্টি হচ্ছে, তারপর পোলারিটি সৃষ্টি হচ্ছে অ্যালকোহল, তাই না? কিন্তু এই পোলারিটিটা তোমার কখনো কখনো নষ্ট হতে পারে যদি এই সাইড থেকে অনেক বেশি পরিমাণ ইলেকট্রন আসে। এখন আর এর সাইজ যদি বড় বড় হয় তাহলে সে অনেক বেশি পরিমাণ ইলেকট্রন তার পাশের দিকে ঠেলে দিয়ে মানে অক্সিজেনের দিকে চলে আসবে। তখন এই যে তোমার এই জিনিসটা আছে নেগেটিভটা, এই নেগেটিভটা জিনিসটা তোমার ধীরে ধীরে কি বলো তো কি হবে? এই নেগেটিভটা কি হবে? বৃদ্ধি পাবে না? এই নেগেটিভটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, ডেল্টা মাইনাসটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে? এই দিক থেকে ইলেকট্রন আসতেছে, তো ইলেকট্রন আসলে স্বাভাবিকভাবে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে। তার মানে যেহেতু এখানে আংশিক থাকার কথা, আংশিক না থেকে পুরোটাই একটা নেগেটিভ জিনিস হয়ে যেতে পারে, আংশিক আর থাকতেছে না, তাই আমরা বলতে পারি এর পোলারিটি নষ্ট হচ্ছে। তাহলে কি বলতে পারি আমরা শর্টকাটে যেটা বলতে পারি সেটা হচ্ছে আর এর সাইজ যত বেশি হবে ও এইচ এর পানির সাথে এইচ বন্ড তত কমে যাবে। তাহলে অ্যালকাইল মূলকের আকার বৃদ্ধির সাথে সাথে তোমার ওএইচ এর পানির সাথে এইচ বন্ডের যে ঘটনাটা সেটা কিন্তু ধীরে ধীরে হ্রাস পাবে। কিভাবে হ্রাস পাচ্ছে? তো বললামই তোমাকে যে এই যে পোলার যে চরিত্রটা ওএইচ এর, সেই চরিত্রটা নষ্ট হয়ে যায়। কে নষ্ট করে দেয়? ওই যে ওই দিক থেকে তোমার ইলেকট্রন আসতেছে। তাহলে যদি কম আর থাকে তাহলে বেশি পরিমাণে ইলেকট্রন আসতে পারবে না। যদি অনেক বড় একটা আর বা অ্যালকাইল মূলক থাকে সে তো অনেক বেশি ইলেকট্রন পাশের দিকে ঠেলে দিবে কিনা বলো? এই কারণে অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটি তখন আর আংশিক থাকে না, অনেক বেশি হয়ে যায়। তখন এটার পোলারিটিটা নষ্ট হয়ে যায়। পোলারিটি মানে হচ্ছে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক থাকতে হবে। কথা কি বুঝতে পারছো? এই কারণে আমরা বলি যে আর মূলকের যত বেশি সাইজ বড় হবে তত সেটা পানিতে কম পরিমাণে দ্রবীভূত হবে। তাহলে ওএইচ এর পানির সাথে কি এইচ বন্ড তত কমে যাবে, আর এইচ বন্ড কমে গেলে আমাদের দ্রবণীয়তাও কমে যাবে। দ্রবণীয়তাও তত কমে যাবে। সংক্ষেপে বললাম, কিন্তু একটু বুঝে নিও তুমি। এরপরে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, তুমি একটু দেখো, আমি তোমাকে বলতেছি অ্যালকোহলের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে আমি কাজ করবো এখন। এখানে একটা হেডলাইন দিচ্ছি আমি, অ্যালকোহলের গলনাঙ্ক কমা স্ফুটনাঙ্ক একটু কাজ করবো। হ্যাঁ, দেখো তুমি একটু
এখানে কয়েকটা কথা লিখবো আমি, তুমি একটু আমার সাথে লিখিও। অ্যালকোহলের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। অ্যালকোহল এর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক অ্যালকেন থেকে অনেক বেশি। অ্যালকেন থেকে অনেক বেশি, অনেক বেশি। বুঝে নিব কেন বেশি। অ্যালকোহলে তোমার আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন ঘটে, কিন্তু অ্যালকেনে ঘটে না, যেটা দেখে আসলাম আমরা। যেহেতু অসংখ্য আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন ভাঙতে হবে, তাহলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, এটাই স্বাভাবিক। বেশি কিনা বলো? তাহলে অসংখ্য এইচ বন্ড ভাঙতে হয়, তাই। তো এটা আমি একটু লিখে দিচ্ছি তোমাকে। আন্তঃআণবিক সংক্ষেপে লিখবো নাকি? আচ্ছা, এভাবে লিখি। অ্যালকোহল আণবিক এইচ বন্ড গঠন করতে পারে, যেটা আমরা দেখে আসছি, কিন্তু গঠন করতে পারে। তাই অসংখ্য এইচ বন্ড, অসংখ্য হাইড্রোজেন বন্ধন ভাঙতে কি হবে বলতো? তাপ শক্তির প্রয়োজন হবে। তাপ শক্তির প্রয়োজন হবে। তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। এদের মানে কার? তাই অ্যালকোহলের। তাই অ্যালকোহলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? বেশি হবে বা বেশি হয়। মেইন কথা কিন্তু ওইটাই। হ্যাঁ, অসংখ্য আন্তঃআণবিক এইচ বন্ড ভাঙতে হবে, তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। আর আমরা এটা দেখেই আসলাম। আচ্ছা, এখানে একটা কথা ছোট্ট করে বলে দিই, স্টার চিহ্ন দিয়ে ছোট্ট করে বলে দিই। হ্যাঁ, ছোট্ট করে। সেটা হচ্ছে উচ্চ স্ফুটনাঙ্কের কারণে সাধারণ তাপমাত্রায় অ্যালকোহল সমূহ বা অ্যালকোহলগুলো তরল অবস্থা থাকে। এমসিকিউর জন্য মাথা রাখি হবে, তরল অবস্থায় থাকে। আশা করি তুমি বুঝতে পারছো অ্যালকোহলের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের যে বিষয়টা। এখান থেকে অনুধাবন আসতে পারে এবং এমসিকিউ আসতে পারে। কথা কি বুঝতে পারছো? ওকে, আমরা এখন অ্যালকোহলের অম্লধর্মিতা নিয়ে কাজ করব। পৃষ্ঠা উল্টাচ্ছি আমি। আমরা এখন অ্যালকোহলের অম্লধর্মিতা নিয়ে কাজ করব। হ্যাঁ, অ্যালকোহলের অম্লধর্মিতা। আচ্ছা, আমি শুরুতে কিন্তু বলছিলাম অ্যালকোহল কিন্তু ক্ষারধর্মী। হ্যাঁ, তবে পাশে কিন্তু লিখেও দিছিলাম যে এরা কিন্তু মৃদু অম্লধর্ম প্রকাশ করে। আচ্ছা, তখন বলছিলাম যে আমরা শেষের দিকে বা পরে বুঝবো এটা। তো এই যে সময় আসলো, এখন আমরা সেটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, দেখো একটু এখানে লিখে দিই, অ্যালকোহল মৃদু অম্লধর্ম প্রদর্শন করে। অ্যালকোহল মৃদু অম্লধর্ম প্রদর্শন করে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে যেহেতু মৃদু অম্লধর্ম প্রদর্শন করে, একটু কে এর একটা ব্যাপার স্যাপার আছে, তাহলে কে এটা একটু দেখে নিই। কে এ, হ্যাঁ, কে এ এর কে হবে তোমার 10 ইনভার্স
16 থেকে 10^17 পর্যন্ত, ঠিক আছে। আর পানির H2O এর Ka একটু হিসাব করি, কত হয় 10^14। এটা একটু কষ্ট করে মাথায় রাখার চেষ্টা করব। তোমাকে একটা কথা বলি আমি, তোমাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা যখন রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে পড়ছিলাম, মনে আছে? কে যত বেশি হবে তত বেশি যৌগটা অম্লধর্মী হবে, যত বেশি অম্লধর্মী হবে তত আমাদের পিএইচটা কমে যাবে। এই কথাগুলো আমি সেখানে আলোচনা করছিলাম। কোথায়? পিএইচ অংশে। রাসায়নিক পরিবর্তন পিএইচ অংশে। কে এ, কে বি, কে মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কে বি মানে ক্ষারের বিয়োজন ধ্রুবক। তাহলে যদি রাসায়নিক পরিবর্তনের এই অংশগুলো আমার না দেখে থাকো, আমার হোক বা অন্যান্য স্যারের হোক, না দেখে থাকো, তাহলে কিন্তু তুমি এই জিনিসটা বুঝতে পারবা না, ঠিক আছে। সেখানে আমরা দেখাইছিলাম কে এ যত বেশি হবে তত বেশি অম্লধর্মী হবে, তত বেশি অম্লধর্মী হবে, এবং পিএইচ তত কম হবে। তো পিএইচ লিখলাম না, যেহেতু এটা আমাদের রাসায়নিক পরিবর্তন অধ্যায় না। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি লিখতেছি। কে এর সাথে অম্লধর্মী সম্পর্কটা বেশি। তাহলে দেখো তো আমার কাছে যেটা মনে হয়েছে, পানির কেটা অ্যালকোহলের তুলনায় বেশি। তাহলে এটা কিন্তু অ্যালকোহলের, এটা কার কে বলতো? এটা হচ্ছে অ্যালকোহলের কে, 16 থেকে 17 ইনভার্স কিন্তু এগুলো। পানির কে 10^14। তাহলে পানির কে এর মানটা কম, যেহেতু পানির কে এর মানটা বেশি, যেহেতু পানির কে এর মানটা বেশি, তাই আমরা পানিটাকে একটু বেশি অম্লধর্মী বলবো। কার তুলনায়? অ্যালকোহলের তুলনায়। তো আমরা একটু লিখি এখানে, তাই বলতে পারি, তাই বলা যায় বা বলতে পারি অ্যালকোহল পানি অপেক্ষা দুর্বল অ্যাসিড। অ্যালকোহল পানি অপেক্ষা দুর্বল অ্যাসিড। আচ্ছা, অ্যালকোহল এতই দুর্বল অ্যাসিড, সে কিন্তু নীল লিটমাসকে লাল করতে পারে না। আমরা জানি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, কিন্তু অ্যালকোহল দুর্বল অ্যাসিড, তাই না? তুমি নিজেই দেখলা। অ্যালকোহল কি বলতো? অ্যালকোহল একটা দুর্বল অ্যাসিড। কার তুলনায়? পানির চেয়ে। এত দুর্বল অ্যাসিড, সে নীল লিটমাসকে মানে নীল লিটমাস পেপারকে আর কি লাল করতে পারে না, এতই দুর্বল সে। তবে লিখে দিতে পারি এখানে, তবে সক্রিয় ধাতুর সাথে ধাতব অ্যালকক্সাইড, লিখে দে একটু, ধাতব অ্যালকক্সাইড ভাষাটা কেমন হয়ে গেল? বানানটা ভুলে গেছে মনে হয়। অ্যালকক্সাইড হবে বানানটা, অ্যালকক্সাইড, আকার হাস্যই ডো। ধাতব অ্যালকক্সাইড ও H2 উৎপন্ন করতে পারে। আশা করি বুঝো নি, তাই না? এইটুকু তো বুঝছো যে অ্যালকোহল একটা দুর্বল অ্যাসিড, কারণ তার কে এর মানটা পানির তুলনায় কম। দুর্বল অ্যাসিড, এত দুর্বল অ্যাসিড, সে নীল লিটমাসকে লাল পর্যন্ত করতে পারে না, এত দুর্বল অ্যাসিড। তবে তার একটা অন্য বৈশিষ্ট্য আছে, কি? সে সক্রিয় ধাতুর সাথে ধাতব অ্যালকক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। এখন সক্রিয় ধাতু কি? কিছু এক্সাম্পল নিতেই পারি আমরা। এখানে এক্সাম্পল হিসেবে আমি নিচ্ছি 4টার মতো উদাহরণ। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি কিছু সক্রিয় ধাতু নিলাম আমি। এখন এগুলোর সাথে নাকি বিক্রিয়া করতে পারে অ্যালকোহল। এটার যদি আমরা একটা উদাহরণ দেখি, তাহলে উদাহরণটা হবে এরকম। যেমন এক্সাম্পল দিচ্ছি আমি,
মনে করো যে আর ও এইচ একটা অ্যালকোহল লিখলাম, হ্যাঁ, অ্যালকোহল লিখলাম। এর সাথে আমি একটা সক্রিয় ধাতু সোডিয়াম বিক্রিয়া দিচ্ছি এবং হালকা পরিমাণ তাপ দিচ্ছি। একটা কথা বলে নেই, যখন তোমরা অ্যালকোহল টপিকে যাবা, অ্যালকোহল টপিক পড়বা সবাই এবং অ্যালকোহল শনাক্তকরণ পড়বা, তখন কিন্তু এই বিক্রিয়াটা পাবা। অ্যালকোহল শনাক্তকরণ মোটামুটি তোমরা সোডিয়াম ধাতু দ্বারা করবা, PCl5 দ্বারা করবা, তখন হুবহু এই বিক্রিয়াটা পাবা। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে কি হবে? এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে। কেন? ওই যে বলছিলাম শুরুর দিকে যে অ্যালকোহলের OH মূলকে একক বন্ড থাকে, একক বন্ড থাকে যদি থাকে তাহলে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। শুধু অ্যালকোহল না, যত মূলক আছে, কার্যকরী মূলক আছে, যদি একক বন্ড থাকে তাহলে তারা প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। এটা আমরা কিন্তু বলেই আসছি, ঠিক আছে? তার মানে বোঝা গেল এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এই যে ঘটনা এইরকম করে ঘটবে। তাহলে এখানে তৈরি হবে কি বলতো? আর ও এন এ, পাশাপাশি এখানে তৈরি হবে এইচ। তো এইচ তো আমি এইভাবে দেখাবো না, ½ H2 দিয়ে দেখাবো, ½ H2 দিয়ে দেখাবো, অথবা আমি 2 দ্বারা গুণ করলে সমতা করে নিতে পারবো। ঠিক আছে, যে কোনো একভাবে কিন্তু আমি করতে পারবো। আচ্ছা, এটার নাম কি? এটার নাম সোডিয়াম অ্যালকোক্সাইড। আমি লিখে দিই একটু, সোডিয়াম, সোডিয়াম অ্যালকোক্সাইড, অ্যালকোক্সাইড। বানানটা একটু মিস্টেক হয়েছে, অ্যালকোক্সাইড, এল ওকার অ্যালকোক্সাইড, তারপরে কয়েস আকার হস্যই ডো, অ্যালকোক্সাইড। যদি 2 কার্বন হয় সোডিয়াম ইথোক্সাইড, 3 কার্বন সোডিয়াম প্রোপোক্সাইড, 4 কার্বন সোডিয়াম বিউটোক্সাইড, এভাবে কিন্তু চলতেই থাকবে। এখন একটা প্রশ্ন, আমি তো সোডিয়াম নিয়ে কাজ করলাম, আর আমি তো এখানে উদাহরণ দিলাম যে সোডিয়াম ধাতু নিলে হবে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো নিলে হবে। যদি পটাশিয়াম থাকতো তাহলে আমরা কি বলতাম? পটাশিয়াম অ্যালকোক্সাইড। ঠিক আছে, ম্যাগনেসিয়াম থাকলে ম্যাগনেসিয়াম অ্যালকোক্সাইড, অ্যালুমিনিয়াম থাকলে অ্যালুমিনিয়াম অ্যালকোক্সাইড। তখন তাদের বিক্রিয়াগুলো কিরকম হতো আমি জাস্ট একটু নমুনা দেখাই। মনে করো যদি তোমার পটাশিয়াম নিতে তুমি, তখন তোমার হয়তো আর ও কে পটাশিয়াম অ্যালকোক্সাইড। যদি তুমি ম্যাগনেসিয়াম নিয়ে কাজ করতা, আর ও 2 Mg ম্যাগনেসিয়াম অ্যালকোক্সাইড হইতো। এখানে 2 কেন? ম্যাগনেসিয়ামের যোজনে 2। আগের গুলোতে দেন নাই কেন? পটাশিয়ামের যোজনে তো 1 দেওয়া না দেওয়া সমান, সোডিয়ামের যোজনে 1 দেওয়া না দেওয়া সমান। ঠিক আছে, অনুরূপ ভাবে আমি যদি অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করি তাহলে কি হবে? আর ও এখানে 3, আর এখানে তোমার অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। তো এই আরও এর যোজনী 1, পটাশিয়ামের যোজনী 1, তাই আমরা তখন কোনো কাহিনী করিনি। তো এখন আর ও এর যোজনী 1, এখানে 1 দেওয়া না দেওয়া সমান, কিন্তু ম্যাগনেসিয়ামের যোজনী 2, আমরা 2 বসাই দিছি। তো আমরা এই জিনিসগুলোতে ঝামেলা করতে যাব না, ঠিক আছে? আমরা সোডিয়াম দিয়ে করব, ঘটনা ঘটে যাবে। আশা করি তুমি আমার এই কথাটা বুঝতে পারছো। এরপরে অম্লত্বের ক্রম নিয়ে একটু চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, অম্লত্বের ক্রম, অম্লত্বের ক্রম। অম্লত্বের ক্রম, এই টপিকটা নিয়ে কাজ করবো একটু। তো ক্রমটা আমি দিচ্ছি, দেখো ক্রমটা হচ্ছে, প্রথমে আমি এখানে একটা মিথানল নিলাম, তারপরে দেখাইলাম আমি 1 ডিগ্রি অ্যালকোহল, তারপরে দেখাচ্ছে আমি 2 ডিগ্রি, তারপরে আমি দেখাচ্ছি এখানে 3 ডিগ্রি। এগুলো কিন্তু অ্যালকোহলের ক্রম, হ্যাঁ, বুঝে নিও। এগুলো কিন্তু অ্যালকোহলের অম্লত্বের ক্রম। অম্লত্বের ক্রম কার? এখানে লিখে দিই, অ্যালকোহলের, অ্যালকোহলের, অ্যালকোহলের। যদিও আবার জানি যে অ্যালকোহলগুলো হচ্ছে দুর্বল অম্ল, ঠিক কিনা বলো? এখন কিভাবে এটা হচ্ছে, এটা তো একটা ব্যাখ্যার প্রয়োজন, তাই না? তো প্রথমে আমি অ্যালকোহল আঁকার চেষ্টা করি। হ্যাঁ, দেখো এখানে সি ও এইচ, এখানে একটা এইচ। আচ্ছা, এইচ না দিয়ে আমি আর দিব, 3 ডিগ্রি আঁকি একটু। এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল, সবাই একমত। এরপর আমি একটা 2 ডিগ্রি আঁকার চেষ্টা করতেছি। দেখো এখানে একটা আর, এখানে একটা আর, এখানে একটা এইচ, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তারপরে সি ও এইচ, এটা একটা আর, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ। তুমি জানো এটা একটা কত ডিগ্রি অ্যালকোহল বলো তো? এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তারপরে এখানে আরেকটা কি ডিগ্রি বিহীন অ্যালকোহল একটা, এটা কিন্তু একটা ডিগ্রি বিহীন একটা অ্যালকোহল লাগতেছে। হ্যাঁ, দেখো কোনো আর দেয়নি কিন্তু, ডিগ্রি বিহীন অ্যালকোহল। আমরা জানি
অ্যালকাইল হচ্ছে ধনাত্মক আবেশধর্মী, দেখিয়ে আসলাম। অ্যালকাইল মূলক ধনাত্মক আবেশধর্মী মানে কি, সে অন্যের দিকে ইলেকট্রন দিতে পছন্দ করে। আল্লাহ, ঈশ্বর, ভগবান তাকে এই ক্ষমতাটা কিন্তু দিয়েছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল এই জিনিসটা একে ইলেকট্রন দিবে, একে ইলেকট্রন দিবে, একে ইলেকট্রন দিবে, ঠিক আছে? পরবর্তীতে এই কার্বনটা তখন এই অক্সিজেনকে ইলেকট্রন দিবে। এখন তোমার নিজের বিবেককে প্রশ্ন করো, সেটা হচ্ছে এই যে বন্ধনটা আছে, এই বন্ধনটা কিন্তু সে ভাঙতে পারে, কারণ তার অধিকার আছে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান আমরা জানি 3.5 আর হাইড্রোজেন হচ্ছে 2.1। তাই এই ইলেকট্রনগুলো সে, এই যে দুইটা ইলেকট্রন আছে, একটা অক্সিজেনের একটা আছে হাইড্রোজেনের, এই ইলেকট্রনগুলো সে অক্সিজেন তুলে নিতে পারে। সেম কাহিনী, এই ইলেকট্রনগুলো সেখানে তুলে নিবে, সেম কাহিনী এই ইলেকট্রনগুলো সেখানে তুলে নিবে। আমি ক্রস দ্বারা বোঝাচ্ছি হাইড্রোজেনের ইলেকট্রন, ডট দ্বারা বোঝাচ্ছি অক্সিজেনের ইলেকট্রন। অনুরূপভাবে এখানে যে দুইটা ইলেকট্রন আছে, ইলেকট্রন তুলে নিতে পারে। কারণ কি, এই যে বললাম অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, হাইড্রোজেনের কম। কথা কি বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে অম্ল কারা? যারা H+ ত্যাগ করে তারাই তো অম্ল। তাহলে অম্ল হচ্ছে কারা? অম্ল আমি যদি এখানে একটু লিখি, অম্ল কারা? অম্ল হচ্ছে H+ দাতা, যারা H+ দান করতে পারে। কথা কি বুঝতে পারছো? জলীয় দ্রবণ হলে আরহেনিয়াসের মতবাদ। আর যদি তুমি ওই যে জলীয় দ্রবণ ছাড়া চিন্তা করো, তাহলে তোমার ব্রনস্টেড লাউরির মতবাদ। তো আমরা কোন এক জায়গায় শুরুতে আজকে বলছিলাম যে অ্যালকোহল যে মৃদু অম্ল, এটা কিন্তু ব্রনস্টেড লাউরি অনুযায়ী, ব্রনস্টেড লাউরি, হ্যাঁ, এটা হচ্ছে কার কথা অনুযায়ী? ব্রনস্টেড লাউরির কথা অনুযায়ী। ব্রনস্টেড লাউরি, ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী অ্যালকোহল গুলো হচ্ছে অম্ল, মানে H+ দাতাগুলো হচ্ছে অম্ল, ঠিক আছে? এখন গবেষণা করে দেখি আর একটু, আমার কাছে যদি লক্ষ লক্ষ টাকা থাকে আর একটা মানুষের কাছ থেকে আমি যদি 10 টাকা পাই, ওই 10 টাকাকে আমি নিব বলো তো? বা 100 টাকা যদি পাই, আমি ওই 100 টাকা নিব? আমি তো কোটি কোটি টাকার মালিক। তাহলে ওই লোকের প্রতি, ওই লোকটাকে আমি খুব একটা কি করবো না, প্রেসার ক্রিয়েট করব না। বলবো তো ভাই তুই যদি মন চাই দিস, না হলে দরকার নেই, থাক। এখন আমার ভাই দিন চলে না, আমি খাইতে পারতেছি না, বাসায় কোনো কিচ্ছু নাই আমার, একটা লোকের কাছে আমি 100 টাকা পাই, তাহলে ওই লোকটাকে আমি প্রেশার দিব না যে ভাই তুমি আমার টাকাটা দিয়ে দাও তাড়াতাড়ি? বলবো কিনা বলো? তাহলে ওই লজিকটা একটু চিন্তা করো। যেহেতু এই কার্বনের ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি হচ্ছে, কেন? কারণ 3 দিক থেকে সে ইলেকট্রন পাচ্ছে, এবং এই কার্বনের ইলেকট্রনটা অক্সিজেনকে দিয়ে দিচ্ছে, অক্সিজেনকে দিয়ে দিচ্ছে। অর্থাৎ এখানে একটা ইলেকট্রন দেওয়ার একটা গ্রুপ, বিশাল একটা গ্রুপ আছে, ইলেকট্রন দেওয়ার একটা গ্রুপ, ঠিক আছে? তো ইলেকট্রন যেহেতু দিচ্ছে, এই অক্সিজেনটা এই বন্ধনের উপর খুব একটা প্রেসার ক্রিয়েট করবে না, কারণ সে তো পাচ্ছে এদিক থেকে অনেক ইলেকট্রন পাচ্ছে, এখানে প্রেসার ক্রিয়েট করবে? করবে না। অনুরূপভাবে এখানে প্রেসার ক্রিয়েট তুলনামূলক কম করবে, মানে একটু বেশি করবে, এখানে আরো বেশি করবে, কারণ এখানে একদিক থেকে সে ইলেকট্রন পাচ্ছে এই কার্বন, আর এখানে তো ইলেকট্রন পাচ্ছেই না। ইলেকট্রন কই পাবে? দেওয়ার মতো তো এখানে অ্যালকাইলমূলক নাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ডিগ্রি, আচ্ছা ডিগ্রি বিহীন যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে, দেখো এই অক্সিজেন আসলে ইলেকট্রন তুলে নিবে, কারণ এখানে ইলেকট্রন জমা হচ্ছে না বেশি, ওই দিক থেকে ইলেকট্রন আসতেছে না, অ্যালকাইলমূলক নাই। তাই সে মনে করবে এর কাছ থেকে ইলেকট্রন নেই যেহেতু পাচ্ছি, তখন এটা H+ হিসেবে বাইরে আউট হয়ে যাবে, তখন এটা অ্যাসিড হিসেবে আচরণ করবে। এটা তাহলে তাড়াতাড়ি বের হলো H+টা। এই এস এই এইচটাও কিন্তু H+ হিসেবে বাইর হবে, কিন্তু একটু সময় লাগবে। কেন? কারণ এই যে আর একে ওই অ্যালকাইলমূলকটাকে ইলেকট্রন দিচ্ছে, এই অ্যালকাইলমূলককে ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন এই ইলেকট্রনটা আবার এই অক্সিজেনকে দিচ্ছে। সুতরাং এই বন্ধনের উপর প্রেসারটা একটু কম যাবে, এখানে বন্ধনের উপর প্রেসার বেশি গেছে, হ্যাঁ, এই কারণে তাড়াতাড়ি ভেঙে গেছে। এখানে এই বন্ধন ভাঙতে একটু একটু সময় লাগবে, তারপরে H+ বের হবে। এখানে আরো বেশি সময় লাগবে, তারপরে H+ বের হবে। আরো বেশি সময় লাগবে, তারপরে H+ বের হবে। তাহলে যেহেতু এই বন্ধনটা ভাঙতেছে, তাই এটা হবে এই কয়েকটা অ্যালকোহলের মধ্যে তীব্র অম্ল। দেখো এর নাম মিথানল এখানে লিখছি। তারপরে 1 ডিগ্রি হবে, তারপরে কত ডিগ্রি হবে? 1 ডিগ্রি হবে, 1 ডিগ্রি হবে, এই যে 1 ডিগ্রি হবে, তারপরে 2 ডিগ্রি হবে, তারপর 3 ডিগ্রি হবে। দেখো কথা কি বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা আমরা একটা যদি লিখি, কিভাবে লিখবো বলো তো? এভাবে লেখার চেষ্টা করি, দেখো
3 ডিগ্রি RX, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি ROH, 3 ডিগ্রি অ্যালকোহলে ও এর ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি, অনেক বেশি। তাই 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 কি ও বন্ড এইচ, ও বন্ড এইচ, এই যে এই বন্ডে, এই যে এই বন্ডটাতে প্রেসার কম দিবে। প্রেসার তুমি একটু পরীক্ষার খাতা ভালো করে লিখবা, ভালো যদি শব্দগুলো পাও, শব্দ চয়ন ভালো হয় যেন। প্রেসার কম দিবে, প্রেসার কম দিবে, তাই সহজে ভাঙবে না, ভাঙবে না, সময় লাগবে ভাঙতে, সময় লাগবে ভাঙতে, সময় লাগবে ভাঙতে। হ্যাঁ, সময় লাগবে ভাঙতে। আর ডিগ্রিবিহীন যেটা, বা কি বলা যায়, ডিগ্রিবিহীন, হ্যাঁ, CH3, CH3 OH, এটা ডিগ্রিবিহীন। এখানে CH3 OH, এখানে এখানে উল্টো ঘটনা ঘটবে, যেটা আমি লিখে প্রকাশ করতে পারবো না, সময় লাগতেছে, মুখে মুখে বললামই তো। এখানে উল্টো ঘটনা ঘটবে, তাই সহজেই সহজেই H+ ত্যাগ করবে বা দান করবে, দান করবে। একটু বুঝে নিও, হ্যাঁ, আমি একটু বলতেছি, বেশি তো বলতে পারবো না, যতটুকু বলার বলতেছি, তো বুঝে নিও একটু, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পরের অংশে চলে যাচ্ছি। পরের অংশে চলে গেলাম। দেখো, আমরা জানি যে এই যে অ্যালকোহল, অ্যালকোহল কি মৃদু অম্লধর্মী, তাই না? মৃদু অম্লধর্মী। সে যদি একটা H+ ত্যাগ করে, সে যদি একটা H+ ত্যাগ করে, তাহলে তো মৃদু অম্লধর্মী হবেই, এটাই স্বাভাবিক। পাশাপাশি এখানে RO- সৃষ্টি হবে, হবে না? RO- সৃষ্টি হবে, ঠিক আছে, হোক। আমি যদি এই RO- এবং পানি নেই, হ্যাঁ, পানি নেই, SOH নেই, SOH নেই, দুইটা মুক্ততা থেকে দিয়ে দিলাম, SOH নেই, তাহলে কি হবে বলতো? তাহলে এখানে অ্যালকোহল হবে একটা, আবারও, এবং OH- হবে। তাহলে বোঝা গেল একটা H এখানে গিয়ে অ্যালকোহলে কনভার্ট হচ্ছে, আর OH- হচ্ছে। আমরা যদি পরিবেশ রসায়নের তোমার অ্যাসিড ক্ষার মতবাদ টপিক পড়ি, অনুবন্ধী অম্ল ক্ষার জিনিসটা পড়ি, তাহলে নিশ্চয়ই আমরা এখানে যে ঘটনাটা ঘটবে, মনে করো এই H-টা এখানে যাচ্ছে, জাস্ট এক্সাম্পল ধরে নাও, এই H-টা H+ হিসেবে যাচ্ছে, জাস্ট এক্সাম্পল হিসেবে ধরে নাও। তাহলে H+ দাতাগুলোকে কি বলি আমরা বলো তো? H+ দাতাগুলোকে আমরা বলি অম্ল। তাহলে এটাকে আমরা বলতে পারি অম্ল। আর H+ গ্রহীতাকে কি বলতে পারি আমরা? ক্ষার বলতে পারি। তাহলে ধরে নাও এই জিনিসটা, এই RO- ক্ষার হচ্ছে, আর এই পানিটা হচ্ছে অম্ল। অম্ল প্রোটন ত্যাগ করার ফলে যে ক্ষারের সৃষ্টি হয়, এই ক্ষারকে ওই অম্লের অনুবন্ধী ক্ষার বলে, অনুবন্ধী বা কনজুগেট বেস, অনুবন্ধী ক্ষার বলে। আর ক্ষার প্রোটন গ্রহণ করার ফলে যে অম্লের সৃষ্টি করে, সেই অম্লকে ওই ক্ষারের অনুবন্ধী অম্ল বলে। অনুবন্ধী, অনুবন্ধী কি বলে? অম্ল বলে। যারা অনুবন্ধী অম্ল ক্ষার বুঝতেছে না, আবারও বলতেছি, যারা বুঝতেছে না তারা তোমার যে পরিবেশ রসায়ন অধ্যায় আছে, সেখানে অ্যাসিড ক্ষার মতবাদ টপিক আছে, আমি আলোচনা করছিলাম অনুবন্ধী অম্ল ক্ষার, মানে ব্রোনাস্টার লাউরি টপিকটা আর কি, সেটা দেখে নিবা, তাহলে বুঝতে পারবা। বা অন্যান্য স্যাররা যদি পড়ায় থাকে দেখবা, তারপরে এখানে তুমি আসবা, তাহলে কিন্তু বুঝতে পারবা না। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে কি শিখলাম? এই যে এই বিক্রিয়া দুটো থেকে কি শিখলাম বলতো? সেটাই লিখতেছি আমরা। অ্যালকোহলের ক্ষেত্রে, অ্যালকোহলের ক্ষেত্রে পানি উৎকৃষ্ট, উৎকৃষ্ট প্রোটন দাতা, প্রোটন
প্রোটন দাতা। তাই তাই আচ্ছা, প্রোটন দাতা হলে কি হয় বলতো? যারা H+ দান করে তারা হচ্ছে অ্যাসিড। অ্যালকোহলের ক্ষেত্রে H2O হচ্ছে উৎকৃষ্ট প্রোটন দাতা। তাই অ্যালকোহলের তুলনায় অ্যালকোহলের তুলনায় তাই অ্যালকোহলের তুলনায় পানি শক্তিশালী অ্যাসিড। পানি সবল অ্যাসিড। শক্তিশালী অনেক বড় শব্দ। সবল অ্যাসিড। আচ্ছা, কি লিখছি দেখো তো? অ্যালকোহলের ক্ষেত্রে পানি উৎকৃষ্ট প্রোটন দাতা। দেখো তো, পানিকে একটা H+ দিচ্ছে না? পানি হচ্ছে অ্যালকোহলের ক্ষেত্রে উৎকৃষ্ট প্রোটন দাতা। তাহলে H+ যারা দেয় তারা অম্ল, তাই অ্যালকোহলের তুলনায় পানি হচ্ছে কি সবল অ্যাসিড বা সবল অম্ল বা শক্তিশালী অম্ল। মাথায় কিন্তু রাখতে হবে। আবার একটা কথা বলি, আরো প্রমাণিত যে আরো আরো বলা যেতে পারে যে আরো বলা যেতে পারে। কি বলা যেতে পারে? আমি একটু এখানে দেখাই তোমাকে লাল কালি দিয়ে। OH- আর হচ্ছে RO-, এই দুইজনের মধ্যে আর OH- আর RO-, এই দুইজনের মধ্যে কি হতে পারে একটু গবেষণা করে দেখি আমরা। এই দুইজনের মধ্যে কি হতে পারে? উৎকৃষ্ট প্রোটন গ্রহীতা ক্রম। উৎকৃষ্ট প্রোটন গ্রহীতা, দেখো তো, RO-H+ গ্রহণ করতেছে এবং এই H+টা কিন্তু OH- এর তুলনায়, মানে OH- যে আছে, এই যে OH- এর তুলনায় কিন্তু RO-টা বেশি পরিমাণে তাড়াতাড়ি H+ গ্রহণ করতে পারে। তো H+ গ্রহীতা কি হয়? H+ গ্রহীতা ক্ষার হয়। তাই আমরা এখানে লিখে দিই একটু, উৎকৃষ্ট প্রোটন গ্রহীতার ক্রম, এই অংশটুকুতে লিখে দিই উৎকৃষ্ট উৎকৃষ্ট প্রোটন গ্রহীতা H+ গ্রহীতার ক্রম। যদি RO-টা বেশি হয় তাহলে উৎকৃষ্ট H+ গ্রহীতার ক্রম যদি হয় তাহলে শক্তিশালী ক্ষারক বলতে পারে না এটা? শক্তিশালী ক্ষারক, শক্তিশালী ক্ষারক, সবল ক্ষারক, সবল ক্ষারক, সবল ক্ষারক। আমি একটু এভাবে লিখে দিলাম। তাহলে এরা হচ্ছে, মানে এই RO-টা সবল ক্ষারক, কারণ সে H+ গ্রহণ করতেছে OH- এর তুলনায়। এজন্য এজন্য RO-NaOH এর মধ্যে RO-Na শক্তিশালী বা সবল ক্ষার। সবল ক্ষার কথা কি বুঝতে পারছো? দেখো তো, RO- যদি প্রোটন গ্রহীতা সবচেয়ে ভালো হয়, বেশি করে, হ্যাঁ, তাহলে প্রোটন গ্রহীতা তো ক্ষার হয়। তাহলে RO-Na এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে গবেষণা করো। আমরা তো RO- নিয়ে চিন্তা করলাম, আর OH- নিয়ে চিন্তা করলাম, না? RO- আর OH- নিয়ে চিন্তা করলাম। আমরা কিন্তু Na+ নিয়ে চিন্তা করিনি, Na+ নিয়ে চিন্তা করিনি। হ্যাঁ, তাহলে RO- আর OH- এর মধ্যে RO- হচ্ছে উৎকৃষ্ট প্রোটন গ্রহীতা। তাহলে সবল ক্ষার বলতে পারি আমরা, সবল ক্ষারক বা ক্ষার বলতে পারি। তাই RO-Na হচ্ছে সবল ক্ষার। তাই RO-Na হচ্ছে সবল ক্ষার। এখানে একটা কথা বলা ভালো, কথাটা বলি একটু স্টার চিহ্ন দিয়ে। ROH জলীয় জলীয় দ্রবণে H+ দান করে না। জলীয় দ্রবণে H+ দান করে না, তাই এটি আরহেনিয়াস অ্যাসিড নয়। আরহেনিয়াস আরহেনিয়াস
আরহেনিয়াস অ্যাসিড নয়, এটি আরহেনিয়াস অ্যাসিড নয়, এটি ব্রোনেস্টেড লাউরি অ্যাসিড। আগেই বলছিলাম কিন্তু, মনে আছে? বলছিলাম কিন্তু, তারপরে বললাম এটি ব্রোনেস্টেড লাউরি অ্যাসিড, এটি ব্রোনেস্টেড লাউরি অ্যাসিড। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বললাম। ফেনল অম্লধর্মী, হ্যাঁ, ফেনল। এটা আমরা কোথায় পড়ে জানো? এটা পড়ে আমরা তোমার ফেনল টপিকে, কিন্তু অ্যালকোহলের সাথে একটু মিল আছে, তো তাই একটু অ্যালকোহলের এখানেই বলে দিলাম, ফেনল অম্লধর্মী। আমরা কিন্তু এই জিনিসটা ফেনল টপিকও পড়াবো, কিন্তু প্রয়োজন হচ্ছে এখন, তাই এখন একটু বলতে হচ্ছে ফেনল অম্লধর্মী। তা ফেনল যে অম্লধর্মী, একটু গবেষণা করি কি হয়। এই যে আমি একটা ফেনল, যার নাম ফেনল, তার নাম কার্বলিক অ্যাসিড, তুমি জানো সেটা? জানো না? যার নাম ফেনল তার নাম কার্বনিক অ্যাসিড। তো এই ফেনলটা জলীয় দ্রবণে, মানে কি পানিতে, জলীয় দ্রবণ মানে পানিতে H+ দান করতে পারে। এই লোকটা যদি একে একটা H+ দান করে, H+ দান করে, তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে H+ গ্রহিতা কি হয়, তাহলে এই পানিটা এই ক্ষেত্রে কি হিসেবে কাজ করবে? জলীয় দ্রবণটা কি হিসেবে কাজ করবে? ক্ষার হিসেবে কাজ করবে। আর এই লোকটা কি হিসেবে কাজ করবে বলতো? অম্ল হিসেবে কাজ করবে, অম্ল হিসেবে কাজ করবে। কারণ আমরা জানি আরহেনিয়াস মতবাদ অনুযায়ী যারা জলীয় দ্রবণে H+ দান করবে তারা হচ্ছে অম্ল। কার কথা অনুযায়ী? আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী। আমরা এখানে একটু লিখে দিচ্ছি, আরহেনিয়াস, আরহেনিয়াস, আরহেনিয়াস মতবাদ অনুযায়ী, আরহেনিয়াস মতবাদ অনুযায়ী ফেনল একটা অম্ল। আমি একটু কথা বলি তোমাকে ক্লিয়ার করে, সেটা হচ্ছে ওই যে আরহেনিয়াস, ব্রোনেস্টেড লাউরি, লুইস টুইস যে মতবাদগুলো আছে না অ্যাসিডের, এগুলো তোমার পরিবেশ রসায়নে আছে শেষের দিকে। এগুলো কিন্তু আমি আলোচনা করছি, অবশ্যই ওগুলো আলোচনা না করে তুমি এগুলো দেখবা না, এই ভিডিওটা দেখবা না, তাহলে সময় নষ্ট হবে। ওটা দেখে তারপরে তুমি এখানে আসবা, মানে ওগুলো সম্বন্ধে ধারণা নিবা, তারপরে আসবা। আচ্ছা, এই লোকটা যদি H+ ত্যাগ করে তাহলে কি হবে? তাহলে ফেনল যদি H+ ত্যাগ করে, দেখো তো সে এরকম হতে পারে কিনা। এই যে একটা H চলে গেল, একটা H যদি চলে যায় তাহলে O- হবে না উপরে, O- হলো। পাশাপাশি এখানে এই লোকটা যদি H+ গ্রহণ করে তাহলে এখানে H3O+ হয়ে গেল। এস মানে H3O+, মানে কিভাবে H+টা গ্রহণ করতে জানো? সেটা হচ্ছে এই যে মুক্তজোড় আছে না অক্সিজেনের, এই অক্সিজেনের মুক্তজোড় দিয়ে কিন্তু H+ কে রিসিভ করতেছে, যার কারণে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হচ্ছে। আর এখানে একটা অদ্ভুত যৌগ তৈরি হচ্ছে যার নাম ফেনক্সাইড আয়ন, ফেনক্সাইড, ফেনক্সাইড আয়ন বা ফেনেট, ফেনেট আয়ন। আর H3O+টাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন। আচ্ছা, যেহেতু এই অম্লধর্মী, তাহলে কি করতে পারে বলতো? এই লোকটা নীল লিটমাসকে লাল করতে পারবে। তাহলে এটা আমরা লিখে দিই, কোথায় লিখবো? এইখানে দেখাই, বুঝে নিও। আশা করি বুঝতে পারতেছ। এটি কি করে? নীল লিটমাসকে, নীল লিটমাসকে, নীল লিটমাসকে কি করে? লাল করে। মনে আছে আমরা কিন্তু অ্যালকোহল নিয়ে কাজ করছিলাম, অ্যালকোহল দুর্বল আছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে কিন্তু সেই ক্ষমতা দেয় নাই যে সে নীল লিটমাসকে লাল করতে পারে। বোঝা গেল ফেনলের থেকেও কিন্তু এটা দুর্বল, ফেনলের থেকে দুর্বল এটা, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে কিন্তু আমরা ফেনল যে অম্লধর্মী এটা ব্যাখ্যা করতে পারি। অবশ্যই বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা দিব, দুই একটা বাংলা কথা লিখবো যে ফেনল জলীয় দ্রবণে H+ ত্যাগ করলে ফিনাট আয়ন বা ফিনক্সাইড আয়ন তৈরি হয়, এই কারণে আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী ফেনল একটি অম্ল। কারণ আমরা জানি আরহেনিয়াস মতবাদ অনুযায়ী যারা জলীয় দ্রবণে H+ ত্যাগ করে তারা হচ্ছে অম্ল। এই কারণে এই কথাগুলো বলবা একটু, তারপরে বলবা যে ফেনলের মধ্যে নীল লিটমাস যদি দেই তাহলে লাল হয়ে যায়। তুমি তোমার মতো করে সুন্দর করে ভাষায় লিখবা, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন ওই যে ফেনল দেখলাম, পানি দেখলাম, অ্যালকোহল দেখলাম, দেখলাম না এরা কিন্তু অম্লধর্মী। কেউ মৃদু অম্লধর্মী, কেউ হয়তো বেশি হবে। একটা কথা চিন্তা করো তো, যখন আমরা অ্যালকাইন নিয়ে কাজ করছিলাম তখন কিন্তু বলছিলাম যে অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী। যারা জানো না তারা অবশ্যই অ্যালকাইন টপিকটা আমার দেখবা, ঠিক আছে? জৈব রসায়নে আছে।
তো অ্যালকাইন 1 অম্লধর্মী ছিল, ফেনল অম্লধর্মী দেখলাম, পানি অম্লধর্মী দেখলাম, তোমার অ্যালকোহলও দেখলাম যে মৃদু অম্লধর্মী। তাহলে এদের একটা ক্রমের দরকার আছে না? তো এদের একটা ক্রম আমরা লিখে শেষ করি, ঠিক আছে? আমি এখন ক্লান্ত হয়ে গেছি, তাহলে ভুলভাল বকা শুরু করবো। রাত বাজে গেছে অনেক। রাতে রাতে আমি ওই যে কি বলে ক্লাস নিচ্ছি। দিনের বেলা বাচ্চা খুব ঝামেলা করে, আমার একটা ছোট বাচ্চা আছে, প্রচুর ঝামেলা করে। কি ক্লাস নেব? ক্লাস নেওয়ার কোনো বুদ্ধি নেই। আচ্ছা, হেডলাইনটা হবে এরকম: অম্লত্বের দিক থেকে তুলনা। অম্লত্বের কারণ, অম্লত্বের দিক থেকে, অম্লত্বের দিক থেকে তুলনা, অম্লত্বের দিক থেকে তুলনা। তো এখানে প্রথমে আমি লিখি ফেনল C6H5OH, এটার নাম কিন্তু ফেনল, নিশ্চয়ই জানো তুমি, ছোট বাচ্চার মতো ব্যাখ্যা করব না। তারপরে পানি, তারপরে ROH, তারপরে অ্যালকাইন 1 লিখি, অ্যালকাইন 1 আর সি ট্রিপল বন্ড CH। তো ধরে নাও যে প্রোপাইন 1 ধরে নাও, হ্যাঁ ধরে নাও যে প্রোপাইন 1 CH3C ট্রিপল বন্ড CH। আমরা সেই সময় অ্যালকাইন 1 পড়ার সময় বলছিলাম যে পৃথিবীর সকল অ্যালকাইন 1 অম্লধর্মী, প্রোপাইন 1, বিউটাইন 1, পেন্টাইন 1, হেক্সাইন 1 যাই হোক না কেন, অ্যালকাইন 1 গুলোই হচ্ছে অম্লধর্মী। যাও, এখানে ফেনলকে আমি কেন সামনে রাখছি? আমরা তো এইটুকু না হয় বুঝলাম যে তোমার পানি এবং অ্যালকোহলের মধ্যে তোমার পানিটা একটু বেশি দেখাইছিলাম আমরা, মনে আছে? কে এর মান বেশি ছিল যে। আমরা যদি ফেনলের কে এর মানটা চেক করে দেখি, তাহলে দেখবো ফেনলের কে এর মান হচ্ছে কত জানো? ফেনলের কে এর মান হচ্ছে 10⁻8 থেকে 10⁻10। আর পানির কে এর মান হচ্ছে কত? পানির কে এর মান হচ্ছে 10⁻14। আর তোমার ওই যে অ্যালকোহলের কে এর মান কত জানো? লিখে দিয়েছিলাম কিন্তু শুরুতে, 10⁻16 থেকে 10⁻17। আর তোমার ওই যে কি বলে অ্যালকাইন 1 এর মোটামুটি একটা কে এর মান দেখো, মানে প্রোপাইন 1 চিন্তা করো, সেটা হচ্ছে 10⁻25। ওই যে ফেনল, পানি, অ্যালকোহল, এদের কে এর মানগুলো একটু মুখস্থ রাখলে ভালো হয়, আর অ্যালকাইন 1 একটা কাজে লাগবে না। তো একটু গবেষণা করো। ইনভার্স ইনভার্স 8 আর ইনভার্স 14 কে বড় বলো তো? ইনভার্স 8 বড়। যদি ইনভার্স না থাকতো, 10 টু দি পাওয়ার 8 আর 10 টু দি পাওয়ার 14 যদি হইতো, নিশ্চয়ই 14 বড় হইতো। ইনভার্সের কারণে ছোটটাই হবে এখন বড়। 10⁻8 থেকে 10⁻10, নিশ্চয়ই তাহলে ফেনলের কে এর মান বড়। তারপরে পানির দেখো 14, তার চেয়ে একটু ছোট। তারপরে এই তোমার অ্যালকোহল দেখো, তোমার 16 থেকে 17, 10 ইনভার্স, একটু কম, আরো কম। আর এটা অ্যালকাইন 1টা 10⁻25, এটা আরো কম। কারণ আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি যে কে এর মান লিখে দিয়েছিলাম শুরুতে, তারপরে দিচ্ছি কে এর মান যত বেশি হবে তত বেশি অম্লধর্মী হবে, অম্লধর্মী, তত বেশি অম্লধর্মী হবে। এটা কিন্তু আমরা অলরেডি জেনে আসছি, ঠিক আছে? তাহলে এই লজিকটা অবশ্যই মাথায় রাখতে হবে। তবে আমাদের মিথানল যে আছে না, আমি একটু লিখে দিই, তবে মিথানল CH3OH, মিথানল আর যে পানি, এই দুজনের মধ্যে আবার নিয়ম অনুযায়ী কার অম্লত্ব বেশি হওয়ার কথা বলো তো? পানির। কারণ তোমরা তো জেনে আসছো, দেখো অ্যালকোহলের তুলনায় পানির অম্লত্ব বেশি বা অম্লধর্ম বেশি। নিয়ম অনুযায়ী এই ক্ষেত্রে পানি হওয়ার কথা, কিন্তু এখানে একটু গন্ডগোল হয়, অর্থাৎ এটা পানি না হয় তোমার মিথানলটা হয়। এটা একটু তুমি মাথা রাখার চেষ্টা করো ব্যতিক্রম দিয়ে, হ্যাঁ এটা একটু ব্যতিক্রম দিয়ে মাথা রাখার চেষ্টা করবা, ব্যতিক্রম। অবশ্যই আমরা কারণটা বলতে পারি কেন, সেটা হচ্ছে তোমার একটু যদি ভেঙে দেখাই, ব্যাখ্যাটাও দিতে পারি অবশ্য, ছোট্ট একটু ব্যাখ্যা দিতে পারি। যেমন সি, এই যে এস, 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 এখানে ও, এখানে হচ্ছে এস। তোমার এই যে এই জিনিসটা কিন্তু একটা অ্যালকাইল মূলক, তুমি জানো এটা একটা আর মূলক। কি মূলক এটা? এটা একটা আর মূলক, তাই না? এটা একটা আর মূলক। এই মূলকটা আমরা জানি অন্যের দিকে ইলেকট্রন পাস করে দেয়। যদি পাস করে দেয় তাহলে এই বন্ধনের প্রতি একটা প্রেসার কম থাকে, এই বন্ধনের প্রতি প্রেসার কম থাকে। তো এখানে
পানির তুলনায় এই তোমার যে এটার এই অ্যাসিড এই অ্যালকোহলটা যে বেশি হওয়ার কারণ সেটা হচ্ছে ফেলে দেওয়া ইলেকট্রনের প্রবণতা কম থাকে এখানে। অন্যান্য যে অ্যালকোহল গুলো আছে যেমন প্রোপানল, বিউটানল, তোমার পেন্টানল, হেক্সানল, মানে আর এর সাইজ আমরা কি বলছিলাম বলতো, আর এর সাইজ যত বেশি হয় ইলেকট্রন ঠেলে দেওয়ার প্রবণতাও তত বেশি হয়, যেটা আমরা অ্যালকাইল মূলক ধনাত্মক আবেশ ধরবো ওই টপিকে বলছিলাম। তাহলে এখানে যদি আরেকটু ছোট্ট করে দেই আমি এভাবে লিখে, আর এর সাইজ যত বেশি হয় ইলেকট্রন ঠেলে দেওয়ার ইলেকট্রন ঠেলে দেয়ার প্রবণতা তত বেশি হয়, প্রবণতাও তত বেশি হয়, একটু বুঝে নিও। তাহলে আর এর সাইজ অ্যালকাইল মূলকের আকার যত বৃদ্ধি পাবে বা ভর যত বেশি হবে ইলেকট্রন ঠেলে দেওয়ার প্রবণতাও তত বেশি হবে। তো এটা এমন একটা অ্যালকাইল, বেশি বড় অ্যালকাইল না কিন্তু, হ্যাঁ। যদি বড় অ্যালকাইল হয়তো মনে করো তোমার এখানে একটু দেখাই তোমাকে আমি, মনে করো যে CH3 CH2 CH2 তারপরে OH, এটা কিন্তু বেশি পরিমাণে এখানে ইলেকট্রনকে ঠেলে দিবে, বেশি পরিমাণে ইলেকট্রন ঠেলে দিবে, তখন এর প্রতি খুব একটা চাপ ক্রিয়েট করবে না, যেহেতু সে ইলেকট্রন পাচ্ছে অন্যের কাছ থেকে, তাই না? কিন্তু এইটা তো সেভাবে ইলেকট্রন একে দিতে পারবে না, অল্প পরিমাণে দিবে, তাই সে এই বন্ডটার উপরেই প্রেসার ক্রিয়েট করবে, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন নিবে সে, আর এই এইচটা H+ আকারে বাইরে আউট হয়ে যাবে, তখন সে অম্লতা প্রকাশ করে বা অম্ল ধর্ম প্রকাশ করে। এই কারণে বলছিলাম যে মিথানলটা পানির চেয়ে বেশি অম্লধর্মী প্রকাশ করে, মানে এই রুলসটা মেনে চলো না, ঠিক আছে? তো আমরা এখানে আমাদের ক্লাসটা শেষ করলাম। ভালো থাকো। এই যে আমার বাচ্চা চলে আসছে, দেখাচ্ছে। এই যে তুমি এখানে কি করতেছো বলো তো সাফামণি? তো এই নিও না, এটা নিও না, নেওয়া যাবে না, এই যে নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না, তুমি কি করতেছো বলো? হ্যাঁ, তুমি ডিস্টার্ব করে শুধু আমাকে।